যে বাংলাদেশের তদানীন্তন সরকার অবৈধ, আমাদের প্যানেল থেকে ঝন্টু বড়াইক বলেছিলেন, রাজনৈতিক বিশ্লেষক আলোচক। আর আজ বাংলাদেশ সেই যে তদানীন্তন সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে বলা হচ্ছে, অর্থাৎ ইউনূসের যে সরকার, সেই যে আইন ছিল সে আইনকে পরিবর্তনের পথে গেল। কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ আছেন যারা এটাকে জানেনই না যে মোহাম্মদ ইউনূসের সরকার যেভাবে তৈরি হলো সেটা সংবিধান অনুযায়ী অবৈধ। আর আজ আমরা আলোচনায় আসব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের সামনে আজকে হাল্লা বলে বলবো যে বাংলাদেশ তবে কি আজ জঙ্গি রাষ্ট্র? এটা আমার কথা নয়, আমি বলছি না বা আমাদের এডিটোরিয়াল পলিসি। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বলে তকমা দিলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন বাংলাদেশে নেই। উগ্র মৌলবাদ এবং জঙ্গিবাদের কারণে যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আপাতভাবে পতন হলো, যেভাবে গণভবন লুটপাট হলো, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করা হলো, যে ভ্যান্ডালিজম, যে ক্রাইম বাংলাদেশের মানুষ দেখলো এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া দৌলতে সারা পৃথিবীর মানুষ দেখলো। এরপর শেখ হাসিনা প্রাণ বাঁচাতে দেশ ছাড়লেন, পালিয়ে আসলেন না হাসিনা। সেই হাসিনা পোস্ট করছেন আজকে, তিনি বলছেন যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র। শুধু জঙ্গি রাষ্ট্র বলে নয়, সেই সঙ্গে সঙ্গে তিনি বলছেন সেনাকেও বার্তা দিচ্ছেন যে তারা যেন ইউনূস সরকারকে সাহায্য না করে, এক বিষয়। দ্বিতীয়ত, আমরা দেখতে পাচ্ছি M117 হেলিকপ্টার বাংলাদেশের আকাশে উঠছে, বাংলাদেশের ফাইটার জেট, বাংলাদেশের আকাশে উঠছে TB2 ড্রোন। তবে কি বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে? এটা কি তবে যুদ্ধের মহড়া? অন্যদিকে আরাকান আর্মি চট্টগ্রামের দিকে এগোচ্ছে, আর সেই আরাকান আর্মিকে নিয়ে সামলাতে বাংলাদেশের অবস্থা এখন নাস্তানবুদ অবস্থা। এই আরাকান আর্মিদেরকে সাপোর্ট করছে কি চট্টগ্রামের বিপ্লবীরা, যারা চট্টগ্রাম চিরকালই আমরা জানি যে গতানুগতিক বাংলাদেশের যে ধারা তার থেকে আলাদা। এখনো পর্যন্ত অনেক সংখ্যালঘু বাংলাদেশের তিনটি অংশ, চিটাগাং, রামপুর এবং ময়মনসিংহ, সেখানে তারা থাকেন। সেই চট্টগ্রামকে আরাকান আর্মিকে সমর্থন করবে? চমকে দেওয়ার মতো বক্তব্য আসলো বাংলাদেশে খোলামেলা আলোচনা টেলিভিশনে, যেরকম আমরা করছি। সেখানে ML হক, প্রাক্তন সেনাপ্রধান, বলবো না কি বলেছেন, কিন্তু চমকে উঠবেন। আজকে কোন কোন বিষয়ে আমরা আলোচনায় থাকবো, আমরা সেগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এখন এই মুহূর্তে। আসুন একবার বিগ স্ক্রিনে দেখে নিই আজকে হাল্লা বলে কোন কোন বিষয়ে আমরা আলোচনায় থাকব। বাংলাদেশকে এখন জঙ্গি রাষ্ট্র, তোপ শেখ হাসিনা, ইউনূসকে সাহায্যের জন্য না, সেনা প্রধানকে বার্তা দিলেন হাসিনা। 3 নম্বর কোন বিষয়ের দিকে আমাদের নজর থাকবে? পাকিস্তান, চীন এবং তুরস্কের সঙ্গে বন্ধুত্বের বার্তা। আর এই বন্ধুত্বের বার্তা কে দিলেন? এই বন্ধুত্বের বার্তা দিলেন বাংলাদেশের গণমাধ্যমে খোলামেলা সাক্ষাৎকার ML হক, যিনি প্রাক্তন সেনাকর্তা। অন্যদিকে আমরা নজর রাখবো সংখ্যালঘুদের উপর অব্যাহত কাল রাতেও মৌলবাদী হামলা, আঙুল কেটে নেওয়া হলো। ভয়াবহ সেই ছবি। বিজয় দিবসে বৃহৎ বাংলাদেশের ম্যাপ বাংলাদেশের সরকার উপদেষ্টা মাহফুজ আলমের। পরের খবর, ত্রিপুরা, মণিপুর, বাংলার কিছু অংশ দখলের ডাক, সেই ম্যাপ এসছে আমাদের হাতে, আপনাদের সামনে তুলে ধরবো। আসবো বাংলাদেশের আকাশে সেনা হেলিকপ্টারের চক্কর। যে সেনা হেলিকপ্টারের কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে মডেল আইডেন্টিফিকেশন হয়েছে তাতে দেখা যাচ্ছে চক্কর কাটছে দুটো M117 এই মডেলের হেলিকপ্টার। ঢাকার ওপরে চক্কর দিচ্ছে সেই দেশের ফাইটার জেট। এই খবরে আমাদের নজর রাখবে, এর পিছনে কি কারণ রয়েছে। বাংলাদেশের সীমান্তে উঠছে TB2 মডেলের ড্রোন। সেই সঙ্গে সঙ্গে আমরা আরো নজর রাখবো অন্যদিকে আরাকান আর্মির চট্টগ্রাম অভিযান এবং সেখানে নাস্তানবুদ অবস্থা, এগুলো নিয়েও প্রশ্ন। চট্টগ্রামের বিপ্লবীদের সঙ্গে কি যোগ আরাকান আর্মির? তারা কি আরাকান আর্মিকে সমর্থন করবে? সঙ্গে সঙ্গে স্থলে জলে যুদ্ধের বাতাবরণ কি বাংলাদেশে? আর এই নিয়েই আজকের আমাদের অনুষ্ঠান, যুদ্ধের মহড়া বাংলাদেশে, এই প্রশ্ন। আসুন, শেখ হাসিনার যে পোস্ট, যার কথা আমরা বলছিলাম, সূত্র মারফত আমাদের কাছে এসে পৌঁছেছে। আসুন দেখাই। সেনার বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, সেনার প্রতি বাংলাদেশ এখন জঙ্গিদের দখলে, সেনার প্রতি আহ্বান, ইউনূসকে সাহায্য করবেন না। সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এই বার্তা এসছে শেখ হাসিনার পক্ষ থেকে। সেনার প্রতি আহ্বান, ইউনূসকে সাহায্য করবেন না, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য এখন বাংলাদেশ।
কি বলেছেন শেখ হাসিনা ফোনে, টেলিফোনে কি বলেছেন, ফোনো বার্তা কি এসছে আমাদের সামনে, দেখাবো আপনাদের, দেখুন। মেটিকুলাসলি ডিজাইন করে পরিকল্পনা করে সে ক্ষমতাটা দখল করলো। আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং আপনারা দেখেন সমস্ত খুনিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, সমস্ত জঙ্গিদের হলি আর্টিজানে যারা আক্রমণ করলো, বিদেশিদের হত্যা হলো, দেশের মানুষ হত্যা হলো, যাদের বিচার হয়েছিল, সাজা হয়েছিল, তাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে ওই খুনি ইউনূস, মুক্তি দিয়েছে সমস্ত সন্ত্রাসীদের এবং যাদের বিরুদ্ধে দুর্নীতি, এমনকি আমেরিকার FBI এসে সাক্ষী দিয়ে গেছে, যার ফলে দুর্নীতির সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্ত করা হলো। এবং নিজের দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতির মামলা, সে ট্যাক্স ফাঁকি দিয়েছে, প্রায় 1200 কোটি টাকা তার কাছে ট্যাক্স পায়, সেটা 666 কোটি টাকার একটা মামলা রায় হবার কথা 6 আগস্ট। 5ই আগস্ট আন্দোলনের নামে সে গণভবন আক্রমণ, আর কোনো মতে মাত্র 20 মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম। আর তারপর যে হত্যা জগৎ চললো এবং ধ্বংস জগৎ চললো সারা বাংলাদেশে, আপনারা তা দেখেছেন। মৌলিক ক্ষমতা এসেই তার বিরুদ্ধে সব মামলা তুলে ফেললেন। এই হলো বাংলাদেশের অবস্থা। জঙ্গি শাসন শুরু হয়েছে, এই জঙ্গিদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এই অডিও টেপের সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু বিশেষ সূত্র মারফত যে সমস্ত জায়গা থেকে বাংলাদেশের ইনফরমেশন আমাদের কাছে আসছে, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি যে শেখ হাসিনার এই বার্তা গুরুত্বপূর্ণ। বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা শেখ হাসিনার। সেখানে দেশের জঙ্গিদের তৎপরতা বাড়ছে, জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে, দুষ্কৃতী অপরাধী আসামি এদেরকে জেলমুক্ত করে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনা উইথ ভিডিও ফুটেজ এবং বাইট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। আর এই মুহূর্তে চাঞ্চল্যকর যে বক্তব্য আপনাদেরকে শোনাবো বলছিলাম, বাংলাদেশের টিভি মিডিয়াতে বসে, সবাই শুনুন, শুধুমাত্র মণিকাঞ্চন পাল, ঝন্টু বড়াইক না, সারা রাজ্যের মানুষের জন্য আমি একবার শোনানোর চেষ্টা করব। ML হক দেশের বাংলাদেশের সেনাবাহিনীতে একসময় ছিলেন, প্রাক্তন সেনাকর্তা, তিনি কি বলছেন একবার শুনুন। চমকে দেওয়ার মতো বক্তব্য, শুনুন। প্রতি মুহূর্তে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, আমরা বলতেছি এটা করতে দিয়ে থামাবো, কিচ্ছু লাগবে না, চুপ করে বসে থাকেন। পাকিস্তানের সাথে আপনি সুসম্পর্ক স্থাপন করেন, কেউ চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। তুরস্কের সাথে সুসম্পর্ক করেন, চায়নার সাথে সুসম্পর্ক করেন, ইন্ডিয়া দাদা 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 কইরা তখন আমাদেরকে বলতে থাকবে, দাদা বলবে না, ভাই ভাই, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে পেয়েছে। ভাবতে পারছেন, এই নিয়ে আলোচনা করব। তবে পাকিস্তান, তুরস্ক, চীন এরা বাংলাদেশের বন্ধু হবে, তাহলে ইন্ডিয়া দাদা দাদা করবে, ভয় পাবে বাংলাদেশকে। এই স্বপ্ন দেখছেন ML হক, বাংলাদেশের সেনাদের প্রধান। এর আগেও আমরা শুনিয়েছিলাম যে শুধুমাত্র এই বক্তব্য নয়, এর আগেও বিভিন্ন মঞ্চ থেকে, তার মধ্যে অনেকে সেনাকর্তাও ছিলেন, তারা কিন্তু পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের কথা বলেছিলেন। হিন্দুস্তান মুর্দাবাদ বাংলাদেশের মাটিতে স্লোগান উঠেছে, পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশের মাটিতে এই স্লোগান উঠেছে। আর সেই সঙ্গে আমাদের পরিষ্কার, আমাদের স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা খুব পরিষ্কার যে বাংলাদেশ একাধিক মঞ্চ, একাধিক ব্যক্তি, একাধিক সংগঠন, একাধিক সংস্থা, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা এবং চক্রান্ত তারা করছে। আর যদিও সরাসরি এঁটে উঠতে না পারে ভারতের সঙ্গে, তবে কি চোরাগুপ্ত আক্রমণ চলবে ভারতে? তবে কি আমাদের সীমানা সুরক্ষার ইমিডিয়েট সীমানাতে রেড অ্যালার্ট জারি করে আরও বেশি সুরক্ষার প্রয়োজন আছে? বাংলাদেশ নিয়ে একেবারে কিডিশ ব্যবহার না করে বাংলাদেশকে কি আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত? সংসদে কি বিবৃতি দেওয়া উচিত বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রীর? এই সমস্ত প্রশ্ন আজকে থাকবে। আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো M1 হেলিকপ্টার, বাংলাদেশের আকাশের ফাইটার জেট এবং TB2 ড্রোনের ছবিও আপনাদের সামনে আমরা দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমরা পরিচয় করে দেবো যারা আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল আমাদের সঙ্গে রয়েছেন। মণিদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। সেই সঙ্গে আমাদের স্টুডিওতে উপস্থিত ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক এবং বাংলাদেশের উপর বিশেষ আলোচক। ঝন্টুদাকে আমরা আজকে পেয়েছি, আমরা ঝন্টুদাকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের সঙ্গে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা আর্য ঘোষ, মিস্টার ঘোষকেও আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। সেই সঙ্গে সঙ্গে আনোয়ার হোসেন আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ থেকে, পররাষ্ট্র এবং রাজনৈতিক বিশ্লেষক। এবং আনোয়ারের আরেকটি আলাদা পরিচয় আছে, সেটা হচ্ছে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী মঞ্চের আহ্বায়ক, যিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমি আনোয়ার হোসেনকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আপনি বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অতিথি হিসাবে আমরা কৃতজ্ঞ। কিন্তু
আনোয়ার, এই যে বাংলাদেশ যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, এই যে এমএল হক শুধু নয়, একাধিক বাংলাদেশের বিভিন্ন ডোমেনের মানুষ তারা ভারত আক্রমণের কথা বলছে। আপনি তো আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী মঞ্চের আহ্বায়ক। সেখানে বাংলাদেশের সরকারি উপদেষ্টা মাহফুজ আলম একটি ম্যাপ প্রকাশ্যে আনছেন। আমি আপনাকে দেখাই ম্যাপটা একবার, এই ম্যাপটা একবার আমার ফোন থেকে দেখাই। একে আপনার আগ্রাসন বিরোধী মঞ্চ কিভাবে দেখছে দেখুন, দাঁড়ান 1 মিনিট আমি দেখাবো। আমি দেখাই ম্যাপটা, এই হচ্ছে ম্যাপ, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এবং এই ম্যাপ সামনে এনেছেন মাহফুজ আলম। আপনি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে টিভি স্ক্রিনে। এই ম্যাপ সামনে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সরকারি উপদেষ্টা মাহফুজ আলম। আমি চলে যাব আনোয়ার হোসেন এর কাছে। আনোয়ার, কি মনে হচ্ছে? আনোয়ার, আপনাকে আমি জানতে চাইবো, এটা আগ্রাসন নয়? ধন্যবাদ কলকাতা নিউজ এবং সহ আলোচক বৃন্দ, সুপ্রিয় উপস্থাপক আপনাকেও। আসলে আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে সরকারের একজন উপদেষ্টা, তিনি বয়সে আমাদের অনুজ, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, তিনি আসলে যে ম্যাপটা প্রচার করেছেন, এটা আসলে যদি কর্নেল হক করতেন অথবা আপামর জনতা, যাদেরকে আমরা সরকারের সাথে ঘনিষ্ঠ জন না, অংশীজন না, তারা করতো, তাহলে এটাকে আমরা ঘৃণা করতাম না। কিন্তু যেহেতু মাহফুজ আলম তিনি সরকারের অংশ, আমি মনে করি যে বিশ্বব্যাপী আমরা যে পররাষ্ট্রনীতি নিয়ে আমরা যারা পড়াশোনা করেছি, সেখানে আমরা বলতে পারি, একবারেই দ্বিধা চিন্তাহীন ভাবে বলতে পারি যে এরকম সরকারের অংশীজন হয়ে তিনি আসলে এরকম ম্যাপ দিতে পারেন না, কারণ আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আচ্ছা, তাছাড়া আমাদের পররাষ্ট্রনীতি কিন্তু খুবই স্পষ্ট করে বলা আছে যে ফ্রেন্ডস টু অল, মেলাইজ টু নান, অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমি আমার মানচিত্রে যদি কারো একটা ভূমি, কারো একটা ল্যান্ড যদি আমি এখানে কোন একটা ইনগ্রেডিয়েন্টস করে নিয়ে আসি, এটা আসলে আমার একটা বিকৃত চিন্তাই মনে হবে। সো আমি বলবো যে ভবিষ্যতে মাহফুজ আলম সহ যারা আমাদের অনুজ আছেন, ছোট ভাই আছেন যারা, তারা আসলে এরকম কোনো অ্যাগ্রেসিভ কোনো মতবাদ কার উপর চাপিয়ে দেওয়া যাবে না, কোনো ডক্ট্রিন। কারণ পৃথিবীতে আসলে দেখুন, আমরা যদি একটু যৌক্তিক হই, তাহলে পৃথিবীতে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমরা নেগোসিয়েশনের টেবিলে কথা বলতে পারি, আমাদের আলোচনা দ্বারমুক্ত থাকবে, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আর প্রতিদিনের সাথে একটা সুন্দর সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আনোয়ার, আপনাকে আমি আরেকটা ছবি দেখালাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে যে প্রাক্তন সেনাপ্রধান এমএল হক, আপনি চাইলে আমি ওনার বক্তব্য আরেকবার শোনাতে পারি। আপনি শুনেছেন? বেশ, তাহলে উনি যেভাবে বলছেন যে পাকিস্তান, চীন এবং তুরস্কের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তাতে ইন্ডিয়া আমাদেরকে দাদা বলবে, এটা বলছেন এমএল হক, বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। বেশ, আমি আপনার কাছে আসবো, যেহেতু আমাদের সঙ্গে আনোয়ার হোসেন সরাসরি বাংলাদেশ থেকে বসেছেন। অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, আমরা আসবো ডেফিনেটলি, কিন্তু আমি চলে যাব ঝন্টুদার কাছে। ঝন্টুদা, আচ্ছা বেশ, আমি আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তা উপদেষ্টা, আপনার কাছে যাব। এই যে একদিকে মাহফুজ আলমের পোস্ট, যেখানে বৃহত্তর বাংলাদেশ বিজয় দিবসের দিনে পোস্ট, বৃহত্তর বাংলাদেশের মধ্যে ত্রিপুরা আছে, মণিপুর আছে, পশ্চিমবঙ্গের কিছু অংশ আছে, এবং অন্যদিকে আমরা দেখতে পেলাম আরেকজন সেনা কর্তা, তিনি বলছেন যে তুরস্ক, চীন এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তাহলেই ভারত চাপে থাকবে। কি বলবেন? কি বলবো বলুন, ধরুন সকালবেলায় ইচ্ছে হলো পাড়ার চায়ের দোকানে বসে আমরা দেশটাকে শাসন করব কয়েকজন বন্ধুর, তো সেইখানে যে ধরনের চিন্তা উৎপন্ন হতে পারে, এনাদের চিন্তাধারাও তাই। বেসিক্যালি এনাদের তো কোনো না আছে মানে সমরনীতির সম্বন্ধে জ্ঞান, না আছে বিদেশ নীতির সম্বন্ধে জ্ঞান, যারা ওই চালাচ্ছেন জোরজার করে। তো এটার গ্রেটার ইমপ্লিকেশনসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, এখানে যদি যিনি বাংলাদেশ থেকে মাননীয় অতিথি আছেন,
তিনি খুব ঠিক কথা বলেছেন, যে কথাগুলো তিনি বলছিলেন। না, উনি কিন্তু এই ম্যাপের তো- বিরোধিতা করেছেন। উনি কিন্তু হ্যাঁ, বলেছেন যে সরকারের পার্ট হিসাবে ম্যাপ দেওয়াটা মাহফুজ আলমের অন্তত পক্ষে উচিত হয়নি, অন্য কোনো সংগঠন করলে উনি মেনে নিতেন, কিন্তু যেহেতু সরকারের একটা অংশ, অন্তর্বর্তীকালীন সরকারের অংশ মাহফুজ আলম, তার জন্য উনি ঠিক কাজ করেনি। আরেকটা অংশ আমি জুড়ে দিই, যে আপনি বাংলাদেশকে বললেন যে চায়ের টেবিলে বসে দেশ চালানোর স্বপ্ন। আজকে যদি আমি দেখি যে পাকিস্তান ভারতের সঙ্গে স্টেচারের দিক থেকে অনেক, ইকোনমিক দিক থেকে, সব দিক থেকেই পাকিস্তান অনেক পিছিয়ে। কিন্তু আর্যবাবু, এটাও তো আপনি মানবেন যে পাকিস্তান আজকে উত্তর পশ্চিম সীমান্তে ভারতের জন্য একটা ত্রাস। পাকিস্তান যে কোনো সময় ক্রস বর্ডার টেররিজম, যেটা আমরা আগে দেখে এসেছি, বর্ডার পেরিয়ে জঙ্গিরা ভারতে ঢুকে ভারতে একাধিক নাশকতার ঘটনা ঘটিয়েছে। আপনি একাধিক জঙ্গি সংগঠন বলুন, আপনি লস্করে তৈবা বলুন, হিজবুল মুজাহিদিন বলুন, সমস্ত পাকিস্তানের মদতপুষ্ট, আইএসআই মদতপুষ্ট অনেক অনেক ক্ষেত্রে। তো এটা তো একটা হেডেক। তো এখন যদি বাংলাদেশে এই ধরনের বিচ্ছিন্নতাবাদী মানসিকতা তৈরি হয়, এখানে তো আনোয়ার হোসেন পররাষ্ট্র সম্পর্কে উনি অভিজ্ঞ, তো সেখানে দাঁড়িয়ে আমাদের পররাষ্ট্রিক সম্পর্কটা কোন জায়গায় যাবে? আমি আর্যবাবুর কাছে জিজ্ঞেস করছি। আমি ওই প্রসঙ্গেই আসছি। তো উনি যদি সরকারি দিক থেকেও বলে থাকেন, যিনি বাংলাদেশ থেকে যিনি পার্টিসিপেট করছেন, আমি জানি না, ওনার ব্যক্তিগত মতামতটা আমার জানা ছিল না, তো ব্যক্তিগত মতামত সেটাও ঠিক নয়, সেটা যদি হয়। তো আমি গ্রেটার ইমপ্লিকেশনস বলতে যাচ্ছিলাম, যে এই যে পাকিস্তানের সঙ্গে ওনাদের যারা এই কথাগুলো বলছেন বাংলাদেশ থেকে, যে পাকিস্তান আর চীন আর টার্কির সঙ্গে আমরা একটা অ্যালায়েন্স করব বা অধীনস্থ হব, এরকম আমি একটা কোনো জায়গায় দেখলাম। তো অধীনস্থ হওয়া মানে ব্যাপারটাই ওনারা নিজেদেরকে নিচু করছেন। আর আমি প্রথম দিন থেকেই বলেছি, আপনাদের এখান থেকে বলে আসছি, যে এই সরকারটা অবৈধ, এর কোনো মান্যতা নেই। আর সেখানে দ্বিতীয় জিনিস হলো, আমি আর একটা জিনিস বলেছি, আজকেও বলেছি, যে দেখুন, বাংলাদেশের সঙ্গে যদি পাকিস্তান এই পরিস্থিতিটা সৃষ্টি করছে, যেখানে আপনার সাউথ অফ পীর পাঞ্জাল, পুঞ্চ, রাজৌরি, এই সমস্ত জায়গায় যে ধারাবাহিকভাবে ওরা যে অ্যাট্যাকগুলো করে আসছে, তার পেছনে পাকিস্তান সেনার মদত আছে, এবং স্পেশাল সার্ভিস গ্রুপ, পাকিস্তান আর্মি, তারা ইনভলভ। এবারে ওখানে বরফ পড়ার জন্য তারা ওখান থেকে ইনফিলট্রেট করা তাদের সমস্যা। তো সেই জন্য তাদের একটা রেগুলার রুট হয়ে যাবে কিন্তু বাংলাদেশ। এবং সেই দিক থেকে আমি সেদিন বলছিলাম, যে আমাদের আমরা যে 4000 অড কিলোমিটার্স বর্ডার শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, তার অর্ধেকের একটু বেশি পশ্চিমবঙ্গ শেয়ার করে। এই জন্য পশ্চিমবঙ্গের গুরুত্বটা এখানে খুব বড় করে আমাদের দেখতে হবে। এবং সেখানে যে পোরাস বর্ডার দুদিকেই আছে, ওদিকে এলওসি দেখুন, আর আইবিতেও আছে হয়তো, আর আপনার এদিকে ইস্টার্ন বর্ডারে, আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে যে ফাঁকা জায়গাগুলো আছে, অরক্ষিত জায়গা, সেইখানে আমার মনে হয় বিএসএফকে একটুখানি আরো বেশি সতর্ক থাকতে হবে। আমি ঠিক এই প্রসঙ্গে নিয়ে, আনোয়ার, আমি আসছি আপনার কাছে, কিন্তু আমার সঙ্গে ঝন্টু বড়াইক রয়েছেন। এই মুহূর্তে এই ধরনের বক্তব্য, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ঝন্টুদা, আমরা গত 2 মাস ধরে এরকম একাধিক মঞ্চ থেকে একাধিক বিচ্ছিন্নতাবাদী বক্তব্য পেয়েছি, এবং একই সঙ্গে র্যাম্পার্ট সংখ্যালঘুদের উপর আক্রমণ প্রতি রাতে চলছে। কালকেও আমার বলতে খারাপ লাগছে, আমার কাছে ফুটেজ আমি দেখাতে পারবো না, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া না, আমরা মিডিয়াতে অনুষ্ঠান করছি, আঙুল কেটে আলাদা করে দেওয়া হয়েছে, হাতের আঙুল কেটে আলাদা করে দেওয়া হয়েছে। এই দেখো, এন্টার বাংলাদেশের ভেতরে এই যে একদিকে ভারত বিদ্বেষী অমুসলিম জনগণ, শুধু সনাতনী নয়, ওখানে চট্টগ্রাম, চিটাগাঁওয়ে যে লার্জেস্ট প্রপোর্শনের গ্রুপ, কুরুক, কুর্কি, ওরাও, মুন্ডা, চাকমা, এই যে সংখ্যালঘুরা, এদের কিন্তু এদের আক্রমণটা হিনিয়াসলি হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও, বা তার আগে পূর্ব পাকিস্তান থাকাকালীন। এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে এটা পিকে পৌঁছেছে কেন? কেন এই ভারতের বিরুদ্ধে এই গরমাগরম কথা বলছেন, যাদের নিজেদের একবেলা অন্যভাবে নেবেন না, যিনি একাডেমিশিয়ান, খুব ভালো লাগলো ওনার সাথে কথা বলে, আনোয়ার সাহেব। কিন্তু আমি বলছি যে দেশ একবিংশ শতাব্দীর এই পর্বে এসে কত সুন্দর সোনার বাংলা, কবিগুরুর ভাষায় সোনার বাংলা তৈরির প্রেক্ষাপটটা তৈরি করতে পারত, সেই বাংলাদেশ আজকে পিছনের দিকে যাচ্ছে। এবং এই যে বড় বড় কথাগুলো কেন বলছে, এটা পলিটিক্যাল একটা প্রজেক্ট। কারণ বাংলাদেশ যখন এই যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক পার্টটা ঢুকলো আজকে 3-4 মাস ধরে,
ওরা বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, হাসিনার ব্যর্থতাগুলো আমরা নির্মূল করব, জনগণকে জলের দরে ফলের রস খাওয়াবো, সোনার বাংলা গড়ে তুলব। আজকে 4 মাসে ধ্বংসের বাংলা ওরা তৈরি করে ফেলেছে, এটাই ফ্যাক্ট। আমি বলছি না শেখ হাসিনার সময় ওখানে খুব ভালো প্রশাসনিক ব্যবস্থা ছিল, কিন্তু এটা তো ফেইল্ড, আরো ফেইল্ড হয়ে গেছে। এই ফেইল্ড মানুষ তো এবার প্রশ্ন করা শুরু করেছে যে আপনারা তো কি বলছিলেন, সোনার হাসিনার সরকারের সময় আমরা ন্যূনতম একটা অন্তত কিছু পেতাম, আমরা তো সেটাও পাচ্ছি না। একটা ন্যূনতম স্টেবিলিটি এই মুহূর্তে বাংলাদেশে নেই। এটার থেকে নজরটা ঘোরানোর এটা একটা পলিটিক্যাল ট্যাকটিক্স অ্যান্ড প্রজেক্ট। তাই দেখবেন প্রত্যেকটা মুহূর্তে এখন বিএনপি কেও মেজরিটেরিয়ান পলিটিক্সের মানে মেজরিটেরিয়ান পার্টটাকে স্যাটিসফাই করতে, অর্থাৎ তাদের মুডটাকে ঘোরাতে, তাদের ফ্লেভারটাকে বারবার করে অরাজনৈতিক ইস্যুগুলোর দিকে টেনে নিতে তারা কিন্তু এই ধরনের গরম গরম কথাগুলো বলছে। আমি বলছি এতে দেবাশিস, এতে বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে তো নাই। আমি বলছি একদিকে পররাষ্ট্র নীতিতে তাদের কোনো দিশা নেই, দ্বিতীয় হচ্ছে এই যে থ্রি ব্রাদার্স ন্যাশনাল, এই যে থ্রি ব্রাদার্স যে টিমটা ঢুকছে যাকে আরাকান বলা হয়, এই থ্রি ব্রাদার্স আরাকান আর্মি, ন্যাশনাল লিবারেশন আর্মি, মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, এরা যে ঢুকছে কন্টিনিউয়াস, এটা নিয়ে ওদের কোনো ব্লুপ্রিন্ট নেই। আরে যারা তাদের চিটাগাঁওয়ের অদূরে, মানে আমি দেখছিলাম আগের দিন যে এদের মানে এই ফোর্সটা যেটা অপারেশন 1027 নামে তারা অপারেশনটা শুরু করেছে, তারা তো রীতিমতন একদম কাছে পৌঁছে গেছে ওদের আপনার সেন্ট মেরিন যে আইল্যান্ডটা, সেন্ট মেরিন আইল্যান্ডে। ফলে এটাকে আটকানোর কোন রকম ব্লুপ্রিন্ট তো নেই, বরং ভারতের বিরুদ্ধে এই যে উস্কানিমূলক কথাবার্তা। আমি বলছি কোন স্টেটগুলোকে আপনারা কাছে চাইছেন? চীন, যারা চীনের সাথে সখ্যতা করেছে তার একটা নবতম একটা ইনস্ট্যান্ট বলেই শ্রীলঙ্কা চলে যান। ভারতের টাকা এখন না পেলে ওরা, চীন তো বন্দুকি রাষ্ট্র, টাকা দেবে বন্দর কিনবে, নেপালকে কাঙ্গাল করে দিয়েছে, সর্বশান্ত হয়ে গেছে শ্রীলঙ্কা। আপনি তুরস্ক পাকিস্তানে বলছেন, পাকিস্তানের একদিনের খাওয়ার নেই এই মুহূর্তে, কত বড় ব্যর্থ স্টেট। আমি বলছি আমি ভারত বলে এদের বিরোধী নয়। আমি কিছু ছবি রাখবো সামনে, যে এই ছবিগুলো আপনারা দেখবেন তো অবশ্যই, কিন্তু এই ছবিগুলো এখন এই মুহূর্তে দেখানোর কারণ হচ্ছে আনোয়ারের জন্য। আনোয়ার হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে একটু দেখাবো এই ছবিগুলো, এক এক করে দেখাই। প্রথম আমরা দেখাচ্ছি মণি কর্মকার বলে একজনের ওপরে আক্রমণ হয়েছে, তার মায়ের গলা এভাবে, বোনের গলা, এটা আপনি দেখতে পাচ্ছেন মণি কর্মকারের বোনের গলা কেটে দেওয়া হয়েছে। আর এই যে ছবিটা দেখছেন এখানে আঙুল কেটে ফেলা হয়েছে ওনার মার। উনি লিখছেন কি লিখছেন আমি আপনাদেরকে দ্রুত একবার পড়ে শোনাই, মানে আপনাদেরকে বলতে আপনার জন্য আর কি আমি শোনাই আপনাকে। আমি মণি কর্মকার, জাতীয় মহিলা সংস্থার পূর্বধলা উপজেলা শাখার সাবেক চেয়ারম্যান এবং পূর্বধলা উপজেলার ভাইস চেয়ারম্যান। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। আমি হিন্দু ধর্মের এবং আওয়ামী লীগের রাজনীতি করছি, এটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয় আমি অপরাধী, কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়ে দুজন, তাদের কি অপরাধ? তারা মাত্র স্কুলে পড়াশুনো করে বাচ্চা, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আর এখন আমার মা এবং বোনকে হত্যা করার চেষ্টা করা হলো, যার ছবি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছিলেন কিছুক্ষণ আগে। আমার মায়ের হাতের আঙুলগুলো ওরা কেটে ফেলেছে, এবং প্র্যাকটিক্যালি আমরা সেই ছবি মিডিয়াতে দেখাতে পাচ্ছি না, হাতের আঙুল হাত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, টোটাল অ্যাম্পিউট করা হয়েছে, টোটাল বিচ্ছিন্ন করা হয়েছে। আমি আবারও বলছি, বিচ্ছিন্ন করা হয়েছে। আমার বোনকে জবাই করার উদ্দেশ্যে গলা কেটে ফেলেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এর বিচার চাই। তারপর ওনার ব্যক্তিগত নাম্বারও উনি শেয়ার করেছেন। এই ছবিগুলো আমরা দেখাচ্ছি, দেখুন এই ছবি দেখাচ্ছি সবার জন্য। আনোয়ার হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র এবং রাজনৈতিক বিশ্লেষক। ভিডিওটা একটু দেখাই আমরা, ভিডিওটা যেটা গলা কেটে ফেলার চেষ্টা করা, উনি যেটা লিখে পোস্ট করেছেন, দেখুন ওনার বোনের ছবি আপনার জন্য দেখাচ্ছি। এর আগে যারা যারা বাংলাদেশ থেকে বলেছে তারা বলছে আমরা যেটা করছি তার ম্যাক্সিমামটাই ফেক ভিডিও, ফেক, অর্নামেন্টেড, ডক্টর, এইসব ভিডিও আমরা নাকি করছি। এবার বাড়িতে এই দেখুন, এখানে কাটা আঙুলের ছবি আছে, আমরা দেখাতে পারছি না বিশেষ কারণের জন্য, আঙুল বিচ্ছিন্ন করা হয়েছে। এবার আপনাকে দেখাই আনোয়ার আপনাকে দেখাই আগুন লাগিয়ে বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। দেখুন আপনি টিভি স্ক্রিনে দেখুন, এটা হচ্ছে পঞ্চগড় সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ। কারা করেছে আমি জানি না, কিন্তু এরপর দেখুন রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট, উনি একটা পোস্ট করেছেন, সেখানে প্রাণকৃষ্ণ দাস নামক এক ব্যবসায়ীর উপর হামলা, অশীতিপর বৃদ্ধ, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে মারধর করে। দেখুন
এবার আপনাদেরকে শোনাবো, মানে আপনাকে শোনাবো বেসিক্যালি এই প্রাণকৃষ্ণ দাস কি বলছেন, একবার সেটাও শুনে নিন। আপনি পরিষ্কারভাবে বলবেন যে এই ভিডিওগুলো কি ফেক, এবং কারা কারা বাংলাদেশে কোন কোন মিডিয়া দেখাচ্ছে তাদের নামও দেখুন, আমরা পাশে দেখিয়ে দিচ্ছি কাদের থেকে আমরা, কোন সোর্স থেকে আমরা ছবিগুলো পাচ্ছি। আসুন এবার শোনাই এই প্রাণকৃষ্ণ দাস, বৃদ্ধ ব্যবসায়ী, তিনি কি বলছেন। 3,000 আমার বাড়ি, আমার সেখানে কাটা কবরের দোকান আছে। আমি রাত্রিবেলা দোকানে কাজ করে খুলিবে, আমি সেখানে বসা। রাত্র সময় 11:10, ওই মুহূর্তে হঠাৎ করিয়া একটা ছেলে নাক মুখ চোখ বান্ধা সে ঘরের ভিতরে হঠাৎ করে আমার আলো ভাতারি মার দিল। আমার পাশে আমার পরিবার দাঁড়ানো ছিল, আমি মারে ঠেলা পড়ে গেলাম। পড়ে আমি একটু নার্ভাস হয়ে আমি চোখ মুখে কিছু দেখি না, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে চিৎকার বাৎকার শুনিয়া আমার ভাই বাসার থেকে সবাই এসে, আশেপাশের লোকজন আসে, আসে তারা আমার টাইনা গাড়িতে উঠাইল। প্রাণকৃষ্ণ দাসের বক্তব্য শোনালাম। সঙ্গে নোদাখালীতে, নোদাখালী বাংলাদেশে তো নাকি, না ভারতে? বাংলাদেশে, তাহলে বাংলাদেশ। এরপরে উনি বলবেন ডক্টর ভিডিও। এই যে নোদাখালীতে হিন্দুদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, দেখুন এই ছবিগুলো আপনাকে দেখাচ্ছি। কি এখান থেকে মানুষের কি প্রতিক্রিয়া এসছে সেটাও আপনাকে শোনাবো। আনোয়ার হোসেন সাহেব শুনুন। গালিগালাজ করে ডাক দিছে, আমি হবে ওই দিক থেকে আসার পরে মানে ইট মারিয়ে বলে যে আমাকে কুচাইয়া লাগবে। কুচাইয়ের ভয়ে আমি সুন্দর মতো রাস্তা দিয়ে চলে গেছি। আমার এক পাথর মারছে, পাথরগুলো সামনে আছে। আমি যাই, 2টা লোক পাঠাইছি, কই দেখেন আমার ঘরটারে কিভাবে কুচাইতে আছে। ঘরের অর্ধেক নিয়ে দখল করতে আছে এবং সরকারি কলগুলো মানে দখল করি শের ঘেরাওয়ের ভিতরে বলি আমার ঘরটাও মানে অর্ধেক দখল করছে। আমি দখল সত্ত্ব সারি দিতাম এবং থানালারা আমাদের অভিযোগ কমপ্লেন নিছে। নেওয়ার পরে রাতের 12টা বাজে আসি, তারা তদন্ত করে দেখে গেছে। ফোন দিছে যদি রাত্রে কেউ হামলা করে, তারপর হামলা, ঘর ভাঙচুর, আমার ওয়াইফের হিডে মারে। ওই চেয়ারম্যানের কাছে গেছি, চেয়ারম্যানেও বিচার করবো করি, ডেডি আগে না বিচার করে না। জমি কিনার আগে এটা করে সীমানা দেখাই দিছি, সব কিছু করছি। বলতেছে কি এদেরকে জমি এটা ছাড়ে দিবার জন্য দখল, এটা নাকি এদের দখলে। আমি বলছি কেন সরকারি জায়গা কেন ছাড়ে দিমু, এটা সরকারি জায়গা, সরকার যেদিন আমাদেরকে উড়াই দেয় সেই। আনোয়ার, একটা জিনিস পরিষ্কার করি আপনার কাছে, বাংলাদেশে একটা বেসিক ঘটনা এই সংখ্যালঘু অত্যাচারে, সেটা হচ্ছে সম্পত্তি জমি দখল জোর করে। একদিকে আপনাদের সেনাপ্রধানরা বলছে কলকাতা দখল করবে, কেউ বলছে লালকেল্লা দখল করবে, আর বাংলাদেশে এরা কারা যারা ওখানকার সংখ্যালঘুদের বাড়ি জমি দখল করে নিচ্ছে? দিনের পর দিন এই ঘটনার ছবি আমাদের কাছে অন্তত 100 ফুটে যাচ্ছে, 100। এবং আপনি অস্বীকার করবেন কি স্বীকার করবেন জানি না, 88টি সংখ্যালঘু অত্যাচারের ঘটনা ঘটেছে, এটা বাংলাদেশের সরকারি মিডিয়া অধিকর্তা তিনি স্বীকার করে নিয়েছেন। দেখুন, আমি প্রথমে একটু বলি যে বাংলাদেশ এবং আমরা যারা পররাষ্ট্রনীতি নিয়ে পড়াশোনা করি, আমরা যারা প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে চেষ্টা করি, আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ হচ্ছে 1000 বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, অর্থাৎ কমিউনাল হারমোনিটি আমরা অনেক বেশি বিলং করি। যে জন্য একজন হিন্দু তার নিজস্ব ফান্ডে বাংলাদেশে মসজিদ তৈরি করে দিয়েছে, এরকম উদাহরণ আছে। সাইমultaneously একজন মুসলিমও তার হিন্দু ভাইয়ের জন্য বাড়িঘর তৈরি করেছে, এরকম প্রমাণও আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে গত 15 বছরে বাংলাদেশে ফ্যাসিজমটা কায়েম হয়েছে। হিন্দুদের কিন্তু সম্পত্তি তখনও কিন্তু নষ্ট হয়েছে। আপনারা হাসান মাহমুদের যদি আপনারা যদি জমি দখল যদি দেখেন, আপনি যদি সাবেক আইজিপি, পুলিশের আইজিপি বেনজির সাহেবের এলাকা দেখেন, সেখানে হিন্দু কমিউনিটি কিন্তু সরাসরি অভিযোগ করেছে, তারা কিন্তু অ্যালিগেশন দিয়েছে তাদের ব্যাপারে যে এরা আমাদের সম্পত্তি দখল করেছে। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ইফ ইউ জাস্ট লুক ব্যাক ফর আ ওয়াইল টু দ্য রেজিম অফ ফ্যাসিস্ট হাসিনা, সেখানে কি ছিল? সেখানে দেখেন আপনি কক্সবাজার রামুতে বৌদ্ধদের পুরো মন্দির সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্রাহ্মণবাড়ির নাসিরনগরে সবকিছু ধ্বংস করা হয়েছে, রাজশাহীর সাঁওতাল পল্লী সবকিছু নষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু তখন আমরা এত বড় করে মিডিয়াতে কেন আমরা এই জিনিসগুলো দেখতে পাইনি? আজকে বিচ্ছিন্ন যে ঘটনাগুলো হাসিনার সময় হতো বলে এই সময় হবে, এটাকে কি আপনি স্বাভাবিক প্রতিক্রিয়া বলছেন? মানে হাসিনার সময় আপনি বললেন ফ্যাসিবাদী সরকার,
তাহলে এখন তো আমি আপনাদের বিনয়ের সাথে বলছি। এখনকার সরকার তো বাংলাদেশের মানুষ চেয়েছিল, মোহাম্মদ ইউনূস। আমি বিনয়ের সাথে বলি, হ্যাঁ। আমি বিনয়ের সাথে বলছি যে সকল হামলা আমি কন্ডেম করি পার্সোনালি। আই ক্যানট টলারেট এনি পলিটিক্যাল tyranny, whether it can be belongs to any communities, it can be Muslim, Hindu, anywhere else, even in India. যদি ইন্ডিয়া তো মুসলিম নির্যাতনের আমি তার বিপক্ষে থাকবো। একদম। কারণ হচ্ছে একটা আমাকে এক্সাম্পল দিতে দেন, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, আমাদের ঠিক পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে, সে হিন্দু কমিউনিটি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সঞ্জিত চন্দ্র দাস সে ছিল। দেখেন সঞ্জিত চন্দ্র দাসের কাছে ইভেন আওয়ামী লীগের তাদের যে সিনিয়র ভাই ছিল, ছাত্রলীগই করতো, তাকে পর্যন্ত পিটানো হয়েছে, ফলে সিট, তারপরে হচ্ছে আপনার র্যানসম, ডিফারেন্ট কিছুর জন্য। তো এই বিষয়গুলো বাংলাদেশে অনেকটা সরাসরি কমিউনাল ডিসহারমনির জন্য না, কিছু পলিটিক্যাল বিষয় এখানে জড়িত আছে। যেমন আপনি পাওয়ারে আছেন, আপনি আওয়ামী লীগ করেন, এখন আপনি সরকারি একটা জমি দখল করে ফেলেছেন, অথবা আপনি মুসলমান একটা জমি দখল করে ফেলেছেন। আপনি বিপ্লব কুমারের কিছু উদাহরণ আপনি বাংলাদেশে দেখতে পাবেন। আপনি এর আগে দেখেন আমাদের একজন পুলিশ অফিসারকে, তার বউকে, মৃত্যুকে হত্যার জন্য তাকে কিন্তু অনেক দিন থেকে, প্রায় কত বছর তাকে না, কিন্তু আনোয়ার একটা ন্যাচারাল পার্সপেকশন যেটা বলছে যে হিন্দুরা মূলত আওয়ামী লীগকে সমর্থন করছে। আপনি একাধিক এটা ঠিক না। ঘটনার কথা বললেন। মোটামুটি হিন্দু সম্প্রদায় তারা কিন্তু প্রো হাসিনা, তারা কিন্তু প্রো বঙ্গবন্ধু, প্রো মুজিবুর রহমান। তাহলে আওয়ামী লীগ মনে করে। তাহলে আপনি তাকে ফ্যাসিস্ট সরকার বলছেন কেন? বাংলাদেশের ম্যাক্সিমাম পারসেপশন হচ্ছে হিন্দুজ আর অলওয়েজ ওয়েলকাম টু এনি পলিটিক্যাল পার্টি। ইভেন হিন্দুদের আপনি দেখবেন বিএনপির অনেক সেন্ট্রাল লিডার আছে হিন্দু। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যে প্রেসিডেন্ট, সেও কিন্তু হিন্দু কমিউনিটির, ছাত্র দলের প্রেসিডেন্ট। ইভেন আপনি বাবু গয়েশ্বরচন্দ্র রায় দেখেন, নিপুণ রায় দেখুন, এরা কিন্তু সেন্ট্রাল না, লিডার। কিন্তু আবার এটাও হয়েছে এই বাংলাদেশ এই আবহের মধ্যে একজন কলেজের যিনি অধ্যক্ষ হিন্দু, মিস্টার সেন, হ্যাঁ, অনুপম সেন, রাইট, থ্যাংক ইউ মনিদা, না, উনি উপাচার্য, তাকে কিন্তু কলেজ ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। ঝন্টুদা, আপনি কি বলবেন? আনোয়ার, আপনি শুনে নিন ঝন্টুদা কি আমি বলছেন। আপনাকে একটু বলছি যে এটা কিন্তু ভুল তথ্য। আপনাদের ঐক্য পরিষদের উদাহরণ টেনে নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল পরিষ্কার বলেছে 5 অগস্ট থেকে 20 আগস্ট এই 15 দিনের মধ্যে 2010টি হিংসার ঘটনা হিন্দুদের উপরে হয়েছে। এটা আমাদের দেশের কথা নয়, আপনাদের দেশের ঐক্য পরিষদের উদ্ধৃতি করে। দ্বিতীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরকত সাহেব, যে পলিটিক্যাল ইকোনমিক অফ রিফর্মিং এগ্রিকালচার, ল্যান্ড, ওয়াটার বডিজ ইন বাংলাদেশ 2016, 20 নভেম্বর যে বইটি প্রকাশ করেছিল তাতে বলা হয়েছে 1 ঘন্টার জন্য ওপারের হিন্দুদের এদেশে আসা আটকানো যায়নি। অলমোস্ট 2 কোটির ওপরে পার ডে 623 জন করে, এবং এই ধরনের পরিস্থিতিতে সংখ্যাটা বেড়েছে, বই কমেনি। এটা এসে শুধু তাই নয়, লাস্ট একটা কথা আপনাকে বলি, যে আপনি এটা বলছেন বাংলাদেশে, আপনি বলছেন হারমোনি আছে, তারপরেও পাকিস্তানের তৈরি করা পরিত্যক্ত সম্পত্তি আইন কিন্তু হাসিনা বা পরবর্তীকালে কোনো ডেমোক্রেটিক সরকার কি কেউ পাঠায়নি, যেটা হিন্দু নির্যাতনের অন্যতম অস্ত্র। একদম বড় কারণ, বলুন। একদম, এবং সঙ্গে তথ্য বলছে 1941 সাল থেকে শুরু করে আজকে যদি আমি 2024 সালে দেখি, হিন্দু বা সংখ্যালঘুর পার্সেন্টেজ বাংলাদেশে ক্রমাগত কমে তলানিতে ঠেকেছে। ভারতে মুসলিমের সংখ্যা বেড়েছে, অনেক বেড়েছে। কেন এর কারণ আপনার থেকে শুনবো। বাংলাদেশের একটা অংশ ভারত দখল করতে চাইছে, কিছু অংশ ত্রিপুরা দখল করতে চাইছে, তারা ম্যাপ সামনে আনছে, বক্তব্য রাখছে, মঞ্চে বলছে। মনিদা, আপনার কাছে যাব। মনিদা, এই যে আগ্রাসন কেন্দ্রিক মানসিকতা, যদি আমাদের সঙ্গে এই সময় আগ্রাসন বিরোধী মঞ্চের আহ্বায়ক বসে রয়েছেন, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী মঞ্চের, কিন্তু এটা প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এটা কি হঠাৎ করে হলো, নাকি এই যে বীজ, রক্ত বীজ, এটা বাংলাদেশে ক্রমাগত সেই 71-এর মুক্তিযুদ্ধের পরে কোনো একটি অংশ তারা ধীরে ধীরে ভেতরে বীজ বপন করেছে? দেখুন, যেটা প্রথম বিষয়, যে আওয়ামী লীগ যে ছাত্র উইং ছিল, এদের ছাত্র উইংয়ের মধ্যে ধীরে ধীরে এই জামাতের লোকেদের আস্তে আস্তে করে ঢুকিয়ে একটা বিচারধারা বা চিন্তাধারার পরিবর্তন করা হয়েছে। এটা কিন্তু একদিনে হয়নি, দীর্ঘদিনের সুপরিকল্পিত চিন্তাভাবনার মাধ্যমে হয়েছে। প্লাস যারা ফেইল্ড স্টেট
তাদেরও পিছন থেকে ইন্ধন রয়েছে। আমি আনোয়ার ভাইয়ের কাছে কয়েকটা প্রশ্ন রাখতে চাই, যে প্রথমত আপনি বললেন যে জুনিয়র ছেলে বলে ফেলেছে, এই মেহতাজ আলম একদম জুনিয়র ছেলে বলে ফেলেছে, ওর বলাটা উচিত হয়নি সরকারের, আলম। কিন্তু হ্যাঁ মেহফুজ আলম এই মেহফুজ আলমকে যে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের সক্রিয় সদস্য, আমাদের ভারতবর্ষের কথা নয়, বাংলাদেশের সরকারের কথা, নাম্বার 1। নাম্বার 2, বারবার তিনি অ্যারেস্ট হয়েছেন, একবার দুবার না, বারবার তিনি অ্যারেস্ট হয়েছেন, জেলে ছিলেন। এবং এই ব্যক্তিকে ইউনিশ সরকার আসার পর ইউনিশ বাবু তিনি কিন্তু খোলা মঞ্চে কি ক্লিনটন ফাউন্ডেশন ভিডিও আছে, আমি তথ্যের বাইরে কথা বলছি না, ক্লিনটন ফাউন্ডেশন স্টেজে একদম দাঁড়িয়ে তার সুনাম করেছে এবং পুরো কোট আনকোট এই কথাটা বলেছে যে আজকে বাংলাদেশের যে অবস্থা অভ্যুত্থান হয়েছে তা ধীরে ধীরে পরিকল্পিতভাবে এই মেহফুজ আলম তৈরি করেছে, একদম অন স্টেজ সবার সামনে ডায়াসে দাঁড়িয়ে বলেছে। সুতরাং আপনি যত এই মেহফুজ আলমের পোস্টটাকে খুব ছোট করে দেখাতে চাইছেন, করা হয়নি, ভুলবশত করে ফেলেছে, সরিয়ে ফেসবুক ডিলিট করে দিয়েছে, কিন্তু কোথাও যেন তার অন্তঃস্থলে যে কথাটা লুকিয়ে রয়েছে সেই কথাটা কিন্তু বেরিয়ে এসেছে। যদি ওনার কথায় সবাই সিরিয়াসলি ওনাকে কন্ডেম করতো, তাহলে এতক্ষণ হয়তো উনি এই যে ইউনিশ বাবুর যে পদে রয়েছেন, উপদেষ্টার পদে, তাহলে কিন্তু উনি থাকতেন না, নাম্বার 1। নাম্বার 2, এইবার যেটা বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে এখন, আওয়ামী লীগ তো একদম সাইডে চলে গেছে, সেখানে জামাত আর বিএনপি, তার সাথে এই ইউনিশ সরকারের কিছু ছাত্র নেতারা যুক্ত হয়ে একটা পরিবেশ তৈরি করেছে। কিন্তু জামাতও এর আগে ওখানে ইলেকশনে অংশগ্রহণ করেছে, 5 to 6%-এর বেশি ভোট পায়নি। তখন দে আর নট শিওর যে এখন যদি আমাদের ইলেকশন হয়ে যায় যে জামাত ভালো করে অনেক কটা সিট নিয়ে আসবে। লড়াই তো ছাত্র আন্দোলন নয়, ছাত্র আন্দোলনের আড়ালে একটা রাজনৈতিক পালাবদল বা সিংহাসন দখল করার লড়াই, এটা আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এটা কিন্তু ছাত্র আন্দোলন নয়। কারণ পৃথিবীর বুকে কোনো ছাত্র আন্দোলনে দেখবেন না যে একজন, আমি সরিয়ে দিলাম যে প্রধানমন্ত্রীর পদটাই সরিয়ে দিলাম, যে একজন মহিলার বাড়িতে তার অন্তর্বাস চুরি করে সেটা পোস্ট করে একদম গর্ব করে পোস্ট করছে, এটা কোনোদিন সভ্য দেশে ছাত্র আন্দোলনের ছবি হতে পারে না, ছাত্র আন্দোলনের মুখ হতে পারে না। এইবার আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনারা যেসব কথা বলছেন, এবার আপনারা ঠিক করুন যে ভারতবর্ষ আজকে মাইক্রোসফট, অ্যাপেল, ফেসবুক তার সিইও দিচ্ছে, আর পাকিস্তান আজকে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈয়বা এদের সিইও দিচ্ছে। এবার আপনার বাংলাদেশ এই উগ্রপন্থী সংগঠনের মুখ তৈরি করবে, না মাইক্রোসফট, ফেসবুক এরকম বড় বড় এমএনসি, কোটি টাকার এমএনসি তাদের মুখ তৈরি করবে? এটা আপনাদের কিন্তু ভাবতে হবে। নাম্বার 2, আজকে আপনারা পাকিস্তানের হয়ে কথা বলছেন, আমি আপনাকে বলছি না, কিন্তু যে আন্দোলন উঠে এসেছে তারা পাকিস্তানের হয়ে কথা বলছে। এই না, ওই দেশের সেনাকর্তারা বলছে, ওই দেশের বিভিন্ন ইনস্টিটিউশনের প্রধানরা বলছে, ছাত্ররা বলছে, মানে গণভাবে বলছে, এটা কোনো ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা নয়। এবং মনিদা, দুঃখজনক বিষয় যে এদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নেই। আপনি একটা দেখান, ওনাকে বলুন একটা দেখান। এবং আপনারা এটা চিন্তা করুন, আমি একদম নিউট্রালি বলছি যে ভারতবাসী হিসাবে, একজন বাঙালি হিসাবে, আমার পিতৃভূমি ওখানে, আমার বাবা বরিশালে কলেজ পর্যন্ত পড়াশোনা করে এসেছে, সময়ের কারণে বা সময়ের পরিস্থিতির কারণে ওই দেশ ছাড়তে বাধ্য হয়েছে, আমার রিলেটিভ এখনও বাংলাদেশে রয়েছে, সেই জায়গা ছেড়েও আমি আপনাকে বলছি এই পাকিস্তানের সাথে ভারতবর্ষ গত 10 বছর কথা বলেনি, কোনো শব্দ নেই যে আগে উগ্রপন্থা বন্ধ করতে হবে তারপরে কথা বলবো। এই পাকিস্তানের সাথে আমার ভারতবর্ষেরও স্ট্যান্ড চেঞ্জ হয়েছে, আমরা প্রায় 91,000 সৈন্যকে ধরেও আমরা ছেড়ে দিয়েছি, ভালো মানবতা দেখিয়েছি। 93,000। তারপরেও কিন্তু একজনকে অ্যারেস্ট করেছে, তার জন্য কি ব্যবস্থা হয়েছে আপনারা দেখেছেন, রাতারাতি পাকিস্তানের সেনাপ্রধান ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং সেই ভারতবর্ষের সাথে পাকিস্তান এখন কুনো হয়ে গেছে, সারা পৃথিবীর বুকে সাইডে হয়ে গেছে, এক কোণে ঢুকে গেছে। সেই পাকিস্তানের সাথে আপনারা হাত মেলাতে চাইছেন। চীনের কথা তো বলাই হলো, চীন যে শ্রীলঙ্কাকে হাওয়া দিয়েছিল, দেশ যদি এই বক্তব্যকে এন্ডোর্স না করতো তাহলে দেশ কেন ব্যবস্থা নিচ্ছে না? হচ্ছে পরিষ্কার একদম। আর তাহলে কি সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে চাইছেন যে 71-এর মুক্তিযুদ্ধ ফেক, ভুয়ো?
এই নিয়েও তো অনেক কমেন্ট এসছে। 1 কোটি বাংলাদেশি হত্যাটাও ভুয়ো। হ্যাঁ, এটা ভুয়ো বলতে চাইছে। 4 লক্ষ অবৈধভাবে গর্ভ ধারণ করেছে পাকিস্তানি সেনার দ্বারা, যেটা পৃথিবীর ইতিহাসে একদমই, যেটা কোথাও হয়নি। একদম। এত বড় অত্যাচার মানে মায়েদের উপরে, বাঙালি মায়েদের উপরে, একদম সেটা fake। একদম আমার খুব পরিষ্কার জিজ্ঞাসা, এরপর আপনাদের এই পাকিস্তান প্রেম, এই পাকিস্তান প্রীতি, ভালোবাসা, এটা কেন আসছে? কেন? তার মানে কি মুসলিম মানেই পাকিস্তান? এটা কি বার্তা দিতে চাইছে? রতন চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজনীতি করা মানুষ, কিন্তু আমি জানি না যে রতনদা আজকে কিভাবে বিষয়কে ব্যাখ্যা করবেন। তবে রতনদার আগে তো ডিসক্লেমার দিয়ে বলতে হবে যে এই বক্তব্যগুলো ফেক নয় তো, কারণ ঊর্ধ্বস্থানীয় অনেকে বলছেন অনেক অনেক ভিডিও ফেক, অনেক অনেক ভিডিও ভুয়ো। রতনদা, এই ভিডিওগুলো আপনি এন্ডোর্স করছেন না করছেন না? আগে আমাকে প্রথম বলুন। এই যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, আক্রমণ, বাড়ি ভাঙচুর, আঙুল কেটে নেওয়া, গলা কুপিয়ে দেওয়া, আমি অনেকের অনেক কথা শুনলাম। বাংলাদেশের ওই অন্য বোধহয় কি নাম, আমি বলে দিচ্ছি আনোয়ার হোসেন, আনোয়ার বাবুর কথা শুনলাম। দেখুন, আমি একটা জিনিস বলি, বাংলাদেশে একটা ছাত্র মুভমেন্ট থেকে একটা সরকার তৈরি হয়ে গেল, এটা একদিনে হয়নি। ছাত্র আন্দোলন যেটা ছিল তার পেছনে একেবারে পরিষ্কার মুসলিম ফান্ডামেন্টালিস্টরা এই টোটালটাকে কন্ট্রোল করেছে। বেশ, এতে এক। 2, বাংলাদেশ এবার কিভাবে চলবে? আপনারা একটা কথা বলছেন, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এই বিমান উঠছে, এই অমুক উঠছে। আই ডোন্ট বিলিভ ইন ইট। আমি বিশ্বাস করি যুদ্ধের কতগুলো পরিস্থিতি থাকে। প্রথমত, যে দেশ যুদ্ধ করতে যায় তার ইকোনমিক কন্ডিশন, তার পলিটিক্যাল জিওগ্রাফিটা কি আছে, দেশ একটা স্টেবল গভর্নমেন্ট আছে কি। পাকিস্তান যদি বলতো যুদ্ধ করবে আপনি মানতেন? পাকিস্তানও তো স্টেবল কন্ডিশন নয়, এরা যা খুশি করতে পারে যে কোনো সময়। আপনি কি করে ব্যাপারটাকে লাইট নিচ্ছেন? আপনি তো এর আগের বার মমতা ব্যানার্জি বলেছিলেন দরজা খুলে দেবেন। আমি আবার দরজা বলছি, ঠকঠক করলে আমি দরজা আবার বলছি, আমার শেষ করতে দাও। এইটা হচ্ছে জেনারেল পড়াশোনা করা যে কোনো ছেলে, যারা যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন রাষ্ট্রের যে যুদ্ধ হয় সেগুলো নিয়ে যারা ডিল করে, তারা এগুলো বিচার করে। 1, 2, পেছনে কে থাকে, তার সে কতটা ফিনান্সিয়াল সাপোর্ট কাকে করতে পারে, এই ব্যাপারগুলো দেখতে হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমার সবচেয়ে ব্যথা পেয়েছি তুমি যেগুলো বললে, আমি দেখলাম ছবিতে, আঙুল কেটে নিয়েছে, অত্যাচার করছে, মেরে ফাটিয়ে দিয়েছে। একদম। প্রশ্ন হচ্ছে, হাউ লং উইল ইট বি কন্টিনিউড? এটা আর কতদিন চলবে? তোমরা দেখাবে আমরা দেখব, তোমরা দেখাবে আমরা দেখব। আমার প্রশ্ন হচ্ছে, সেক্রেটারি লেভেলে কথা হয়েছে, উই ওয়ান্ট অ্যাকশন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছ আপনি থেকে একদিকে বলছেন যুদ্ধ চান, তাহলে কি চান? ভারত অ্যাটাক করবে বাংলাদেশকে? অ্যাকশন, ডু ইউ মিন অ্যাকশন মানে যুদ্ধ? ডু ইউ মিন? I want to clarify the word action. কথা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্র বিদেশ সচিব গেছেন, 10 তারিখে আলোচনা হয়েছে। আরে আলোচনা হয়েছে, আবার অত্যাচার তো বন্ধ হচ্ছে না। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে কিছু বলবে তো, আমরা সেই বলার অপেক্ষায় থাকবো। আচ্ছা, মানে আপনি বলার অপেক্ষায় থাকবো। বিবৃতি চাইছেন, উনি কিছু বলুক, পার্লামেন্টে দাঁড়িয়ে বলুন, পার্লামেন্ট ইজ গোয়িং অন। তুমি কি বলো? পার্লামেন্ট ইজ গোয়িং অন, হোয়াই হি ইজ কেপ্ট মাম? কেন সে চুপ করে আছে? তাকে তো কিছু বলতে হবে। বাংলা, পশ্চিম বাংলা অ্যাডজাস্ট। মনিদার থেকে উত্তর নেই। মনিদা, এই ক্ষেত্রে সফট কর্নার, মানে বাংলাদেশের এই ইস্যু, এই মৌলবাদী ইস্যুতে সফট কর্নার কোথায়? আর যেখানে বিজেপি হিন্দুত্ববাদের পক্ষে তারা সওয়াল করে, হিন্দুত্ববাদের পক্ষে বিজেপি স্ট্যান্ড পয়েন্ট, সেখানে দাঁড়িয়ে এই জায়গায় চুপচাপ। আজকে সংসদ ভবনের সামনে কংগ্রেস সাংসদরা এবং তৃণমূল সাংসদরাও, তাদের মোরাল সাপোর্ট ছিল। তারা বাংলাদেশ ইস্যুতে কেন বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রী বিবৃতি দিচ্ছেন না সংসদ ভবনে, তার জন্য তারা এজিটেশন করলেন সংসদ ভবনের সামনে। কবে বলবেন? আমি বলি দেবাশিস, হ্যাঁ, কালকে রানী রাসমণি রোডে একটা প্রোগ্রাম ছিল হিন্দুত্ববাদী সংগঠনদের। হ্যাঁ, তো সেই সংগঠনে আজকে সেখানে আমাকে এক ভদ্রলোকের সাথে 25 বছর পর দেখা হলো। অনেস্টলি বলছি, কোনো বাড়িয়ে চুরিয়ে নেই, 25 বছর পর দেখা হলো। সে বলছে, মনি, তোমাকে দেখলেই না আমার ওই বল একটা হিন্দু ধর সকাল বিকাল নাস্তা করে, এই কথাটা মনে পড়ে। আমরা হঠাৎ করে বলছে, 2001-এ বাংলাদেশে যখন হিন্দু নির্যাতন হয়েছিল তখন তুমি অনেক ছোট ছিলে, তুমি বিভিন্ন জায়গায় ভাষণ দিয়েছো, আর তুমি এই কথাটা বলতে, তোমাকে দেখলে মনে পড়ে। তো আজকে 2001 সালে যখন বিএনপির নেতৃত্বে সরকার ছিল বাংলাদেশে, তখন যেভাবে আজকে অত্যাচার হচ্ছে সেইভাবে অত্যাচার হয়েছে। তখন আমরা রাস্তায় ছিলাম। বলুন তো, রতনদা আমার থেকে অনেক সিনিয়র, কোন বাংলার কোন নিউজ এজেন্সি, কোন নিউজ পোর্টাল, এত নিউজ পেপারও না, 2001-এ অতটা নিউজ ছিল না, কিন্তু বাংলা এখানে দাঁড়িয়ে
ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোন রাজনৈতিক নেতা বলেছে যে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে? এই কথাটা দ্ব্যর্থহীন ভাষায় কেউ বলেনি। সেই প্রথম জন্যই তো আজকে প্রধানমন্ত্রী না, বলেছে। anyway, আজকে সেই যখন জন্যই হচ্ছে, তো তোমরা আজকে আজকে- পাওয়ারে। এক মিনিট দেবাশিস, আমাকে বলতে দাও। আজকে যখন হয়েছে, হচ্ছে, আজকে জওহরলাল রতনদা যে নেহরুকে বড় বড় টেনে তো কথা লাভ বলছে, নেই। এক না, না, মিনিট, তোমাকে বলতে রতনদা হবে। যে বড় বড় কথা বলছে, আজকে 28% ছোট। থেকে 8% এসেছি, 28% থেকে 8% এসেছি। আরো কম, কোন মন্ত্রী কি বক্তৃতা দিয়েছে? আরো কম। কোন ঝন্টুদা, বক্তৃতা ঝন্টুদা, দিয়েছে? 6.5 কেউ কথা বলেনি। 6.5% আজকে আনোয়ারদের দোষ নেই। You are in power, হ্যাঁ, আজকে You are in power. 6.5% মতো, দোষ বেশ। নেই। You are আজকে in যদি power. আনোয়ার ভাই You are to say. তুমি বাংলাদেশি, তোমাকে সামনে রেখে আমি বলছি, তোমার ওখানে যে অত্যাচার হচ্ছে তার জন্য তোমরা যতটা দায়ী, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলছি, তার থেকে আমরা দায়ী বেশি। আমরা দায়ী বেশি, কারণ আমাদের মধ্যেও কিছু গাদ্দার রয়েছে, বললো না যে 4 লাখ অবৈধ তৈরি হয়েছে, এরকম ব্যবস্থা। বেশ, ঝন্টুদা, এই ঝন্টুদা, এই দায় মুক্তি, এক মিনিট, আনোয়ার আসছি ভাই তোমার কাছে। আমি না, দেবাশিস- ঝন্টুদা, এই যে দায় মুক্তি তাহলে কখন আমরা না, আমি এখনো বলছি ইন্দিরা গান্ধী পররাষ্ট্রনীতিতে ভুল করেছে। ওখানে একটা অটোনোমাস ইলেকট্রাল হিন্দুদের জন্য বা সংখ্যালঘু অমুসলিমদের জন্য চেয়ে দিলে পারলে তার অনুকূল পরিস্থিতি ছিল। পাকুক কাশ্মীর 93,000 সেনার বিনিময়ে দিতে পারতো। এগুলো ঐতিহাসিক ব্লান্ডার। তাই বলে কেউ বলেনি মানে আজকে আপনি অ্যাবসলিউট মেজরিটি থেকে একটা কথা বলবেন না, শুধু এটা কূটনীতি হতে পারে না। বলেনি, আমি নরেন্দ্র বিশ্বাস মোদী করি না। কবে? আমি বলছি কবে? এই কথাটাই বলেছে। না, না, কবে? না, Parliament is going on. বলো, Parliament-এ দাঁড়িয়ে বলো। এক মিনিট, আরে বিদেশ মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে ওখানকার হিন্দুদের সেভ করার দায়িত্ব ওখানকার সরকারের। বেশ। এটা যতটা সত্যি ততটাও দায় ছাড়ার একটা কৌশলও বটে। একদম। আমি বলছি যখন তামিল আদিবাসী মানুষদের যখন কেরলায় অত্যাচার হচ্ছে তখন তারা দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে বাংলার সরকার ওদের জন্য কিছু বলছে না। ভারতের পররাষ্ট্র নীতি না, I একচোখা dissent with হরিণের you. I ভূমিকা dissent with নিয়েছে। you. বাংলা এটা সরকারের চলতে কি পারে না। বলার আছে? না, Constitutionally বেশ, আমি বাংলা আসবো, সরকারের কি বলার আছে? আমি আসবো, কিন্তু ইন্দিরা গান্ধী বা কংগ্রেস জমানায় যে ভুল হয়েছে সেটা আজ থেকে 53-54 বছর আগের কথা ঝন্টুদা বলছেন বা সবাই এখানে বলছেন বা মানছেন অনেকে, কিন্তু সেটাকে রেকটিফায়ার জায়গায় যখন ভারতবর্ষ আছে একদম। আজ থেকে 53 বছর আগে ভারতের যে কন্ডিশন ছিল তার থেকে অনেক বেটার জায়গায়। আমরা জানি না যে এই ধরনের এনার্কির কি কারণ বাংলাদেশ, এই ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলতার কি কারণ, এর পিছনে কোন কারণ রয়েছে, সেই কারণ অনুসন্ধান করার সব থেকে আগে দায়িত্ব বাংলাদেশের। কারণ 53 বছর স্বাধীন হলেও কিছুক্ষণ আগে আনোয়ার বললেন যে আমরা 1000 বছরের সম্প্রীতির বার্তা বহন করি। আমি জানি না এটা আবেগ কিনা, কিন্তু অবশ্যই নিশ্চয়ই, কারণ 1000 বছর আগে তো বাংলাদেশ ছিল না। তো এখন ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের থেকে বাংলাদেশ যে স্বাধীন হলো, পূর্ব পাকিস্তান থেকে, বাংলাদেশের একটা অংশের মানুষ সেটাকে মানেন না। 71-এর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু এবং তার মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের একটা বড় অংশের মানুষ মানেন না, যেভাবে তার মূর্তি ধ্বংস হলো। আচ্ছা, তারপর আমাকে বলুন তো দেখি আনোয়ার সাহেব, বাংলাদেশের তো বুদ্ধিজীবী অনেক সংগঠন আছে, অনেক প্রোগ্রেসিভ ব্যক্তি আছেন, তারা কেউ কিছু বলেছেন, তারা প্রতিবাদ করেছেন? সবাই এই যে স্রোতের জলে গা ভাসিয়ে দিচ্ছেন, এর পেছনে কি রাজনৈতিক কারণ শুধু রয়েছে, নাকি মানুষের মাইন্ডসেট দিনের পর দিন মানুষকে এই বিষ মানুষের মধ্যে বপন করা হয়েছে যে হিন্দুস্তান মুর্দাবাদ, ভারত মানেই শত্রু, তার বহিঃপ্রকাশ এখন হচ্ছে? আমাদের এখানেও হতে পারে তার বহিঃপ্রকাশ। এটা সতর্ক থাকতে হবে আমাদের, যে এর বহিঃপ্রকাশ যেখানেই মুসলিম মেজরিটি সেখানেই মুসলিমরা একটা ডমিনেটিং ফর্মে চলে যাচ্ছে। এই যে আমি জানি না এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা, আপনি ভালো ব্যাখ্যা করতে পারবেন আনোয়ার, প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ সুপ্রিয় সঞ্চালক। আমি আপনাকে আপনার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। আমি আজকের এই বাংলাদেশ আপনাকে বুঝতে হবে যে আমরা কিন্তু এখন একটু স্বনির্ভর এবং আমরা কিন্তু সেই ব্যাকডেটেড কোনো কান্ট্রি না। আমাদের প্রথম যে কথাটা, আমাদের কথা হচ্ছে আমরা পিঞ্জির গোলামি চিহ্ন করেছি দিল্লি দাসত্ব করার জন্য নয়। এটা আপনাকে প্রথম মনে রাখতে হবে। তারপরে কিছু জিনিস এখানে জুড়ে দেওয়া হয়েছে, কিছু ন্যারেটিভস এখানে আবিষ্কার করা হয়েছে যে একটা পক্ষ স্বাধীনতা বিরোধী, একটা পক্ষ রাজাকার, একটা পক্ষ জঙ্গি। ভাই, এইরকম বৈষম্য তো আমরা চাইনি। আমরা তো পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যের বিরুদ্ধে গিয়ে। আজকে কেন ভারত কেন আধিপত্যবাদ চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে? কেন আপনি মুজিবুর রহমানকে রেসপেক্ট করেন বঙ্গবন্ধু হিসাবে? I do respect him wholeheartedly, but I never have any tribute to Sheikh Hasina because Bangabandhu Bangladesh synonymous. বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশ সিনোনিমাস। যখন সিনোনিমাস হলো, যখন তার মাথায় উঠে কোন এক অসভ্য মূত্রত্যাগ করছিল,
তার বিরুদ্ধে কি দেশ ব্যবস্থা নিল, বা আপনারা যারা এই ধরনের প্রোগ্রেসিভ ইউথ ফোরাম তারা কি ব্যবস্থা নিল? লেট মি ক্লারিফাই। এখন দেখেন, আপনাদের এই কোন একটা প্রোগ্রামে আমাদের বাংলাদেশে একজন পপুলার ইয়াং রাজনীতিবিদ আন্দাইবুর রহমান পাত্র, তিনি কিন্তু 15 বছর আগে এই আওয়ামী লীগ সরকারের পরিবারের তিনি জামাই, তিনি বলেছেন যে যেভাবে বঙ্গবন্ধুকে বাংলাদেশে আপনারা নেগেটিভলি ব্র্যান্ডিং করছেন, এমন দিন আসবে যে বাংলাদেশে মানুষ বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করবে না, ঘৃণা করবে। এবং তাই হয়েছে। আপনি দেখেন কারা করছে নেগেটিভ ব্র্যান্ডিং? যেমন আপনি একটা টয়লেট করবেন, সেখানে বঙ্গবন্ধুর নাম থাকতে পারে। আচ্ছা, এই ছবিটা দেখুন ভাই, এই ছবিটা একটু দেখুন, একটু বড় করে দেখাও। উনি যদি না অনেক দূরে আছেন তো উনি নাও দেখতে পারেন। এই দেখুন এই ছবিটা দেখুন টিভি স্ক্রিনে। আমি আন্দোলনের প্রকাশ্যে ছিলাম এবারে। না সে তো হলো, কিন্তু এই যে আমরা ছোট করে দেখাচ্ছি কিনা তার তো ফুটেজ আছে আমাদের কাছে। এগুলো কি ফেক ভিডিও? না, আমি তো বলেছি এটা আন্দোলনের অংশ। যখন একটা মুভমেন্ট, মানে আন্দোলনের অংশ, একজন দেশবন্ধু যাকে আপনি বলছেন স্বাধীনতার সঙ্গে মুজিবুর রহমান সিনোনিমাস, বাংলাদেশ মানেই মুজিবুর রহমান, তার মাথায় উঠে মূত্রত্যাগ করাটা তাহলে সম্মানের বাংলাদেশীদের কাছে? তার মেয়ে দায়ী, তার মেয়ে ফ্যাসিস্ট হাসিনা দায়ী। কারণ হাসিনা এদেশে মানুষকে, মেয়ে দায়ী মানে তার বাবার মাথায় উঠে মূত্রত্যাগ করবে? মূত্রত্যাগ করার এটা কোনো সভ্য সমাজ চায় না। কিন্তু জুতোর মালা পরাবে। মানুষের যে গণরোষ, বিশেষ করে আপনি দেখেন হাসিনার যে গণরোষ মানে হাসিনার অন্তর্বাস নিয়ে রাস্তায় ঘোরা গণরোষ মানে তাই? ডিফারেন্ট কেস, সেটা ডিফারেন্ট। আপনি একটা অন্তর্বাসে কেন তুলে ধরছেন? এখানে অনেক বড় বড় ইস্যু আছে, অনেক বড় বড়। আরে না এটা তো, আরে বাবা এই ছবিটা তো সামনে এসছে। তার হাঁস মুরগি খামার গরু ছাগল সবকিছু লুটপাট করে নেওয়া, তার শাড়ি কেউ নিয়ে যাচ্ছে। এই যে বাংলাদেশে যে প্রসেসন হয়েছিল গণভবন টুয়ার্ডস, না এই যে বিশৃঙ্খল জনতা বাংলাদেশে থাকে, দরকার কি ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে গণভাবে গ্রেফতার করা ভিডিও ফুটেজ থেকে? আপনাদের দেশে সিসিটিভি নাই? আছে, সবই আছে। তাহলে কাজ করে না? মানুষের খুব একটা কালমিনেশন পর্যায়ে চলে গেছে। এই মানুষটা এবার আওয়ামী লীগের একটা বড় অংশ, আপনি বিশ্বাস করুন, একটা বড় অংশ শেখ মুজিবকে চায়। সাহেব এক মিনিট স্যার, আমি আচ্ছা একটু আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ উনি বলেননি। আমি এই মুহূর্তে আমি আমার প্রোডাকশন আমি একটু রিকোয়েস্ট করি, এই যে তকমাগুলো, এগুলো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে হাসিনা। শেখ মুজিবের প্রতি মানুষের ঘৃণা ছিল না। হাসিনা ইজ দ্য প্রাইম কালপ্রিট টু মেক ইট হ্যাপেন, ট্রাস্ট মি দাদা। এখানেও তো শুধু হাসিনার কারণে দেশে বাংলাদেশকে, আমাদের দেশে কংগ্রেস কত বছর ক্ষমতায় নেই, কিন্তু আজীবন কংগ্রেসের সদস্য আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি আমরা নতুন সরকার বা প্রেজেন্ট সরকার অকংগ্রেসী সরকার উইথড্র করেনি। আমরা জাতির পিতাই তিনি। আপনি জেনে রাখুন, আজও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করেন। আরে আমার জাতির পিতা তিনি। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি জাতির পিতাকে শ্রদ্ধা করেন। আজকে আপনারা জানবেন কিনা জানি না, সর্দার বল্লভভাই প্যাটেল তার বিরাট মূর্তি তৈরি করেছে এই বিজেপি গভর্নমেন্ট, পৃথিবীর সবচেয়ে বড় মূর্তি। এবার সর্দার বল্লভভাই প্যাটেল জীবনে কোনোদিন বিজেপি করেননি, মহাত্মা গান্ধী কোনোদিন বিজেপি করেননি। এই যে রেসপেক্ট, তার মানে আপনি বলবেন যে বর্তমানে মানে কংগ্রেসের সোনিয়া গান্ধীর জন্য বা রাহুল গান্ধীর জন্য তারে সর্দার বল্লভভাই প্যাটেলের মাথা উঠে মূত্রত্যাগ করবে, মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দেবে, চশমা খুলে নেবে? এটা হতে পারে কখনো? এরা তো একটা আইকনিক ফিগার। কারোর জন্য তার বাবা, মানে ধরুন মানে আপনার পুত্র সন্তান কোনো অপরাধ করলো, আপনি দোষী হবেন? আপনি মানবেন সেটা? বা আপনার বাবা কোনো অপরাধ করলো, আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, আপনি মানবেন সেটা? বলুন না। এটা তো উচ্ছৃঙ্খল জনতা। হাসিনা তৈরি করেছে, এই কালচারটাই হাসিনা তৈরি করেছে। একটা পরিবারে একটা বিএনপি করে, এখন তো আনোয়ার, এখন তো হাসিনা নেই, তাহলে কেন পরিস্থিতি বদলাচ্ছে না? আর্য ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। বেশ, এক মিনিট শুনুন। আর্য ঘোষ সেদিন আমাদের সঙ্গে জিরো আরে আর্যবাবু ছিলেন, আপনি মিস্টার ঘোষ, আপনি সেদিন একটা বিরাট তথ্য দিয়েছেন যে এই যে দ্বীপ, এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে, যে যার উপরে মানে সেখানে যদি কোনো বিদেশি ফাইটার জেট, কোনো বিদেশি হেলিকপ্টার আসে অ্যাপ্রোচ করে, সেটা কলকাতার রেডারে ধরা পড়বে। বিস্ফোরক তথ্য। আপনি মিস্টার ঘোষ একটু এক্সপ্লেইন করুন। আমরা ফুল স্ক্রিন একবার দেখাই সেই ছবি। বাংলাদেশের আকাশে M117 হেলিকপ্টার উঠছে এবং TB2 ড্রোন আকাশে চক্কর দিচ্ছে, ঢাকার আকাশে ফাইটার জেটের ছবিও ধরা পড়ছে। এগুলো কি ভারতের দ্বারা ট্র্যাক হচ্ছে? আমাকে দ্বিতীয়ত আরেকটা কথা বলবেন, আমি যতটুকু জানি ভারতের থেকে স্যাটেলাইট ভাড়া নিয়ে বাংলাদেশ সেই স্যাটেলাইট চালায়। তাহলে এই যে স্যাটেলাইট ইনফরমেশন, সেটা কি ইন্ডিয়া আগেই পেয়ে যাচ্ছে বাংলাদেশ যা করবে? মিস্টার ঘোষ প্লিজ।
হ্যাঁ, দেখুন আমি কতগুলো কথা পরপর বলিনি একটু। Sure. সেটা হচ্ছে যে 1 নম্বর সেন্ট মার্টিনস আইল্যান্ড আমাদের যে ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন বলা হয় এভিয়েশনে, তো ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের ফ্লাইট ইনফরমেশন রিজিয়নের মধ্যে পড়ে, পরিধির মধ্যে পড়ে। বেশ। তো এটা সাব এফআইআর। তো সেখানে যদি আমরা দেখি কোনো রকম আনইউজুয়াল মুভমেন্ট আদার দেন সিভিলিয়ান এয়ারক্রাফট, আমরা সেখানে প্রয়োজনীয় স্টেপ নিতে পারি। আচ্ছা। আমাদের যে আন্তর্জাতিক সংস্থা আছে ইকাও, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, তাদের কিছু রুলস অনুযায়ী। আচ্ছা, আমি এখানে যেগুলো বলি সেটা হচ্ছে যে এখানে এর আগের দিন আমি যখন এসছিলাম আপনাদের এই অনুষ্ঠানে, তখন বাংলাদেশ থেকে যিনি ছিলেন তাকে আমি একটা কথা বলেছিলাম যে তিনি থাকাকালীন কথাটা বলেছিলাম যে বাংলাদেশে যারা এই সরকারটা গড়েছেন তাদের প্রত্যেককে আমরা চিনি। তো একজন বিশ্লেষক আমি চিনি বা আমরা চিনি, তো একজন বিশ্লেষকের হিসেবে তো তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। তো উনি পুরোটাই চুপ করে থাকলেন, কোনো উত্তর দিলেন না। উনি জিজ্ঞেস করলেন না যে আপনি কি চেনেন বা কিছু চেনেন কি না, কি বলতে চাইছি, উনি চুপ করে শুনলেন। তখনই আমি বলেছিলাম আর একটাও কথা, যে ডিজি এনএসজি কে অনুরোধ করেছিলাম আপনাদের সংবাদ আপনাদের মাধ্যমে যে এখানে হেলিকপ্টার সর্টিজ যেটা চালু করার ব্যাপার। তো আমি সেদিনকে এই কথাটা এই জন্যই বলেছিলাম চিনি, সেটা সেদিনকেই একটা কাগজে আমাদের এখানকার একটা আপনার বিষয় বেরিয়েছিল, তার হেডলাইন ছিল উঠতে পারে জামায়াতের কীর্তি, শহীদের কথা তাই বাদ। এটা ছিল 15ই ডিসেম্বর। তো বিজয় দিবসের আগের দিন শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর ছিল। তো সেদিনকে ওখানে দুজন মহিলা ফুল দিতে গেছিলেন 32 ধানমন্ডিতে, সেইখানে বঙ্গবন্ধু আর বাসভবনে তাদেরকে গ্রেফতার করা হয় ইত্যাদি। তারপরে তো উনি বুঝতেই পারছেন যে কাদের কথা আমি বলছি, যিনি ছিলেন। তো আজকেও যারা আছেন তারা সবাই বুঝতে পারছেন যে কাদের কথা আমরা বলতে চাইছি। আর দ্বিতীয়ত এখানে দেখুন এই যে অন আ লাইটার নোট, এই MI-17 হেলিকপ্টার উঠছে, উনি হয়তো সেদিনকে এরা নোট করেছেন, তো MI-17 হেলিকপ্টার ওড়াচ্ছেন। তো এগুলো শো অফ করে কিছু লাভ হয় না। যে কথাগুলো আমি বলতে চাই, এই যে চীন পাকিস্তানের তুরস্কের কথা বলছেন, চীনের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের ইতিমধ্যে একটা দিকে অবনতি হয়েছে। বিকজ আজকে যে পাকিস্তান আর্মির চিফ আসিম মুনির, তিনি এখন সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি চাইছেন, নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, বিকজ আমরা অনেকদিন আগেই করে নিয়েছি। তো সেইটা শুনে চীন বলেছে যে এরকম কথাও শোনা যাচ্ছে যে তিনি বলেছেন যে আপনি ভুলে যান, মানে চীনকে বলছে যে আপনারা ভুলে যান এই CPSCর কথা, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের কথা। যদি না আমরা নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি আপনাদের কাছ থেকে পাই, তাহলে আমরা ওই গোয়াদার পোর্ট আপনারা ভুলে যান। তো এইখানে একটা অবনতি হয়েছে। তার সঙ্গে আপনার পাকিস্তানের 71-এর সঙ্গে যদি তুলনা করেন, পাকিস্তানের ম্যান পাওয়ার ওখানে উপস্থিত ছিল, পূর্ব পাকিস্তান, তদানীন্তন। এখন বাংলাদেশের ম্যান পাওয়ার তো কিছু নেই। তাহলে পাকিস্তানকে অবভিয়াসলি মানে আপনাদের ওদেরকে আর্মস দিয়ে করতে হবে, সাহায্য করতে হবে। সেইটা কত বড় একটা সাংঘাতিক পরিস্থিতির সৃষ্টি করবে। শুধু তাই নয়, 2017 সালে একটা রিপোর্ট বেরিয়েছিল, ইউএন রিপোর্ট, যে আজকে CPSCর যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ওপর দিয়ে যায়, কোনোদিন যেতেই পারে না। আমি অনেক দিন ধরে এটা নিয়ে বলে আসছি। পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইজ অ্যান ইলিগাল টেরিটরি অকুপাইড বাই পাকিস্তান, ইলিগালি, টোটালি, যেটা আমাদের নিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ভুলবশত আমরা সেটাকে ইউএনএ নিয়ে গেছিলাম। তো সেইখানে পিওকেতে চাইনিজ আর্মির ফুটফল ঘটে, মানে তাদের পদক্ষেপ হলো কি করে, সেইখানে আমাদের অত্যন্ত কড়া হওয়া উচিত। সেটা আমাদের টোটালি আমাদের, ইট বিলংস টু ইন্ডিয়া, এইটা আমাদের মনে রাখতে হবে। আর সেইখানে আপনার আমাদের ইউএন পিসকিপিং ফোর্স, যেটা নিয়ে আমি বলছিলাম, ইভেন দেখুন শেখ হাসিনা আজকে যেটা বলেছেন যে ইউএন পিসকিপিং ফোর্সে কিন্তু এই বাংলাদেশি সেনাকে বলেছেন যে আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। উনি ঠিক বলেছেন, বিকজ ওরা 3টে প্রিন্সিপালের উপরে ইউএন পিসকিপিং ফোর্স চলে, কনসেন্ট, ইম্পার্শিয়ালিটি, আর তারপরে সেলফ ডিফেন্স, আর আপনার ডিফেন্স অফ দি ম্যান্ডেট। তো ওখানে ইম্পার্শিয়ালিটি কোত্থেকে দেখাবে যদি এইরকম একটা পার্শিয়ালিটি দেখায়? তো সেই জন্যই বলছি ওখানে 110 জন মাত্র ইউএন পিসকিপিং ফোর্স অবজারভার গ্রুপ একটা আছে।
তো তাদের কাজ কি সিজফায়ার পাকিস্তান আর ইন্ডিয়ার ভেতরে মেনটেন করে কিনা দেখা, তাতে মেনটেন কিছু হয়েছে? আমাদের মধ্যে যে মানে যে আপনার সংঘর্ষগুলো হয়ে থাকে, যে টেররিস্ট ইনফিলট্রেশন, সেখানে ইভেন পিস কিপিং কি করতে পারছে? কিছু করতে পারছে না। তাই এই চীন, পাকিস্তান, তুরস্কের কথা বাংলাদেশের এটা ভুলে যাওয়া উচিত। এবং এই দিক থেকে যে এই আরাকান আর্মি ঢুকছে, ঝন্টুবাবু যেটা বলছিলেন, আমি যেটা সকালে বলছিলাম, ওরা কি করতে পারছে? কিছুই তো করতে পারছে না। ওখানে বেসিক্যালি কিছু নেই, মানে আপনার ওদের নীতি বলে কিছু নেই, কিভাবে দেশ চালাবে সেগুলো জানে না। আর 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 দ্বিতীয়ত আপনার আর একটাও জিনিস, সিপিএসই করিডোর নিয়ে পাকিস্তানের স্কলার একজন এই কলকাতায় বসে বলে গেছেন এই যে 2017 সালে যে পাকিস্তানের জনগণ বেসিক্যালি মুখ থুবড়ে পড়ছে চায়নার সামনে, পাকিস্তানকে একদম বিক্রি করে দিচ্ছে। এখানে একটা কনভেনশনে বলে গেছেন, আলোচনা সবাই বলে গেছেন। পাকিস্তান প্রো টার্কি বা প্রো চায়না যে মুভমেন্ট, যেটাকে কিছুক্ষণ আগে আলোচনায় উঠে আসলো যে চায়নার সঙ্গে যাওয়া মানে দেনার দায়ে পুরো জড়িয়ে যাওয়া, যেরকম উদাহরণ হিসেবে জন্টুদা শ্রীলঙ্কার কথা বলছিলেন, বাস্তবিক কি তাই হবে? কারণ দেখুন, এখন এই মুহূর্তে মিস্টার ঘোষ, এই মুহূর্তে বাংলাদেশকে ফাঁদে ফেলবার একটা চেষ্টা করা হবে, কারণ যেহেতু একটা অস্থিতির অবস্থা রয়েছে, তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ ট্র্যাপড হতে পারে। ট্র্যাপড হয়ে গেছে, অলরেডি ট্র্যাপড হয়ে গেছে, বিকজ ওখানে যেটা হচ্ছে ওটা তালিবানি শাসন হচ্ছে। দেখুন আফগানিস্তানে যেটা শুরু হয়েছে, আফগানিস্তানে মহিলাদের সমস্ত শিক্ষা দীক্ষা, সমস্ত আফগানিস্তানের কি রিচ কালচার, ইরানের কি রিচ কালচার। ইরানে দেখুন আজকে ওই হিজাবের বিরুদ্ধে তারা কিভাবে রুখে দাঁড়িয়েছেন, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আফগানিস্তানের মহিলারাও তাই দৃষ্টান্ত স্থাপন করছেন, এখনো করে যাচ্ছেন। তাদের উপর পাথর ছুঁড়ে মারা এগুলো শুরু হয়ে যাবে। এবং এই একই জিনিস আপনি দেখুন, এই যে বাংলাদেশের যে ছবিটা আমরা দেখালাম, নোয়াখালীর যে ছবি, সেখানেও কিন্তু পাথর ছুঁড়ে মারা হয়েছে। হ্যাঁ, অর্থাৎ একদম তাই। মানে এই যে অ্যাটাকের যে মোড অফ অ্যাটাক, এটা কিন্তু কম বেশি মিলছে তালিবানি কায়দায়, বা যেভাবে আমরা প্যালেস্টাইনের ক্ষেত্রেও দেখেছি। হ্যাঁ, একদম তাই। তার সঙ্গে সিরিয়ার ক্ষেত্রে দেখেছি। সিরিয়ার ক্ষেত্রে দেখুন, সিরিয়ার ক্ষেত্রে আমি সেদিনকে আপনাদেরকে বলছিলাম, ওখানকার মহিলারা, যে কুর্দিশ মহিলারা রাক্কার রাস্তায় সেলিব্রেট করেছেন, সেই ভিডিও যদি দেখেন আপনারা চমৎকৃত হয়ে যাবেন। আর কিভাবে ফাইট গুলো করেছে, ফাইটে। তো এই জিনিসটা দেখুন, এই আমেরিকা এখানে একটা বৃহদাংশে দায়ী, যে $83 বিলিয়ন ওয়ার্থ যে ওয়েপনরি তারা ফেলে গেল কি করে, ডাম্প করে চলে গেল কি করে, সেটা পাকিস্তানের সোজা চলে গেছে, এবং কিছু চলে গেছে তালিবানের হাতে। তো সেই জায়গা থেকে এই পাকিস্তান কিন্তু আপনার এখন এই জিনিসগুলো, ওয়েপনরি গুলোকে আপনার সার্ভ করছে। হয়তো পাকিস্তানের হাতে কোথায় থাকবে ওয়েপনরি কিনবার, আর তার সঙ্গে তারা কি পাচ্ছে, চায়নার কাছ থেকে স্টিল বুলেট পাচ্ছে। তো এই যে শিপের মুভমেন্ট গুলো, এইগুলো ভারত সরকারের নজর রাখা উচিত, এবং দরকার হলে ওখানে আপনার মানে অবরুদ্ধ করে দেওয়া মানে যেতেই পারে, আমাদের দেশের স্বার্থে। আনোয়ার। জি, ধন্যবাদ দাদা। আমি কিছু অংশে দ্বিমত পোষণ করি, কিছু দ্বিচারিতা মনে হয়েছে আমার কাছে। সেটা হচ্ছে যেমন আপনার সিরিয়া রাস্তায় বা রাক্কায় অথবা ইরানে অথবা আফগানিস্তানের যে উদাহরণগুলো বাংলাদেশে রিলেট করেছে, এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দু ভদ্রমহিলা বলেছে ওনার জমি নিয়ে বিরোধ, ওখানে কিন্তু হিজাব নিয়ে বা এরকম কোনো বিরোধ ছিল না। ওকে, নাম্বার টু আসেন যে ভারত দাবি করে থাকে, বা আমরা জানি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক একটা রাষ্ট্র ভারত। তাহলে যে জন্য পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি, আপনারা সহযোগিতা করেছেন, আমরা উই আর গ্রেটফুল টু ইউ গাইস। বাট থিং ইজ, গত 17 বছর যে 16 বছর জ্বালাইয়া আপায় গেছে পালাইয়া, এই আপার সময় আমি একটা রাইমস আপনাকে একটু বলি, তাহলে আপনার জন্য ভালো লাগবে। সেটা হচ্ছে, তুমি যাচ্ছ হেরে স্বাধীনতা আধিপত্যের কাছে বারবার, তুমি বাঁচাতে পারোনি ফেলানি বিউটি বিশ্বজিৎ আবরার। বিশ্বজিৎ একজন হিন্দু ছিল, তাকে শিবির ত্যাগ করে মেরে ফেলা হয়েছে। একজন আবরার একজন বুয়েটের ছাত্র, সে শুধু ভারতের নদী ব্যবস্থা নিয়ে কথা বলেছে, কারণ আন্তর্জাতিক হেলসিঙ্কি নীতি অনুসারে আপনি কিন্তু কোনো নদীতে বাদ দিতে পারেন না। সে কথা বলেছে যে তাকে পিটিয়ে মারা হয়েছে না। কিন্তু একটু আগে তো এই প্যানেল থেকেই 2001 সালে হিন্দু নিধন যজ্ঞের কথা বলা হয়েছে, তখন তো খালেদা জিয়ার সরকার ছিল, বিএনপি গভর্নমেন্ট ছিল। হ্যাঁ দাদা, লেট মি ক্লারিফাই। তো যখন বিশ্বজিৎকে মারা হয়, বিশ্বজিৎ নিজে বলেছে আমি হিন্দু, তারপরে কেউ শুনে নেই।
তাকে শিবির ত্যাগ করে, মানে বাংলাদেশে একটা নিয়ম করে দেওয়া না না, হয়েছে যে আপনি এই কাউকে ধরনের শিবির ত্যাগ ঘটনা তো থাকবেই, কিন্তু সংখ্যা পরিসংখ্যান কি বলছে? আওয়ামী লীগের সময় পরিসংখ্যান হিন্দু অত্যাচার বেশি হয়েছে নাকি বিএনপির সময় বা অন্য সময় বেশি হয়েছে হিন্দুদের উপর পরিসংখ্যান অত্যাচার? হচ্ছে ডেটা খুবই সত্যি হচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন থাকে তখন বাংলাদেশে কমিউনাল ডিসহারমোনি বেশি হয়, অর্থাৎ হিন্দুরা বেশি নির্যাতন হয়, আচ্ছা। যেটা ইউলো জার্নালিজম অথবা বিভিন্ন মিডিয়াতে দেখানো হয় না। আচ্ছা। বাট এটা লার্জ স্কেলে সবচেয়ে বেশি হিন্দুরা বাংলাদেশে আওয়ামী লীগ আমলে অত্যাচারিত হয়। ইভেন তাদের ল্যান্ড গ্র্যাবিং বলেন, তাদের অ্যাম্পুটেশন বলেন, অথবা তাদেরকে এভিকশন না, বলেন। কিন্তু আপনাকে না আমার অনেক কিছু ফ্র্যাঙ্কলি বলতে খুব ভালো লাগছে আনোয়ার। একটা জিনিস আমি ফ্র্যাঙ্কলি বলি, যারা ভারতের বর্ডার পেরিয়ে যে সমস্ত হিন্দু বা এই ধরনের মানুষ যারা ওখানকার সংখ্যালঘু তারা আসছেন, তাদেরকে যখন আমার রিপোর্টার জিজ্ঞেস করছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে সেই ফুটেজগুলো আছেও, আপনি অন্যদিন বসলে আমি সেগুলো গুছিয়ে রাখবো, দেখিয়ে দেবো। তারা বলছে যে আওয়ামী লীগের সময় আমরা অনেক বেশি নিশ্চিন্তে ছিলাম। একজন মেয়েকে জিজ্ঞেস করা হলো, তার বয়স অ্যাপ্রক্সিমেটলি 21 থেকে 24-25-এর মধ্যে। সে বলছে যে রাত্রেবেলায় বেরোতে এখন আমাদের ভয় লাগে, কিন্তু যখন আওয়ামী লীগের সরকার ছিল তখন আমরা বাইরে বেরোতে পারতাম। আমি কিন্তু কোনো সমালোচনা করছি না বা আপনার উপর দায় চাপিয়ে দিচ্ছি না। এই যে সাধারণ মানুষের যে বক্তব্যগুলো, এই যে পারসেপশন হাসিনা সরকার সম্পর্কে এবং এখনকার সম্পর্কে, এই যে ডিসক্রিমিনেশন, এটা কেন আসছে তাহলে? ক্রস চেকিং করে যদি আপনি যদি ক্রস চেকিং করেন, আচ্ছা, এই cross- মেয়েটাই আবার বলেছে যে আমি যখন বর্ডার ক্রস করি তখন আমার পাসপোর্ট নিয়ে যাওয়া হয় এবং আমাকে শিখিয়ে দেওয়া হয়েছে বক্তব্য দেওয়ার জন্য। তো এই জন্য এই কথাগুলোকে আমরা সার্বিকভাবে বড় করে আমরা দেখাতে পারি, মোটা তাকে বলতে পারি। কিন্তু আমাদের দুঃখ হয়, একটা বড় পৃথিবীর এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে তার দেশে নির্বাচনটা সুষ্ঠু হয়, কেন গত 15 বছর বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আপনারা এটা কেন হলো না আনোয়ার, একটু আমাকে ক্লিয়ার করুন। আমাদের এই দেশেও নির্বাচন নিয়ে বিরোধীদের চিরকাল একটা পারসেপশন থাকে, হ্যাঁ, এমনকি মানে বিরোধীরা বিরোধীর মতন কথা বলে, কিন্তু তাই বলে কোনো দেশে ইলেকশন কমিশন থাকবে না, কোনো দেশের একটা মাস পপুলেশন তারা বলবে যে 16 বছর ধরে আমরা কেউ আমাদের ভোট লুট করে নিয়ে গেছে, এরকমটা কিন্তু হয় না এখানে। তা এই আপনার দেশে ইলেকশন কমিশন বা বিরোধী দলগুলো তারা কি করছিল? তারা 16 বছর ধরে কোনো প্রতিবাদ আন্দোলন ছিল না, তাদের তো উচিত ছিল ভোট বয়কট করে দেওয়া পুরোপুরি। ইলেকশন কমিশন নিজে ইন আ ব্রড ডে লাইট মিডিয়ার সামনে বলেছে যে এরপর থেকে সুবে সাদিকের নির্বাচন হবে না, অর্থাৎ রাতের আধারে ডেড অফ দ্য নাইট নির্বাচন হবে না, সিইসি নিজে বলেছেন, নুরুল হুদা সাহেব। তাহলে আপনি দেখেন যে বাংলাদেশে কি হয়েছে, আমাদের প্রত্যেকটা জায়গায় দেখেন, আপনি দেখেন হাসিনা যখন জোট করে তখন ম্যাক্সিমাম মৌলবাদী তাদের সাথে ছিল, যদি তাদের ভাষা মৌলবাদী হয় তাহলে এত বেশি মৌলবাদী তিনি ইলেকশন করে, অর্থাৎ জোটের সাথে থাকলে সঙ্গী আর জোট ছাড়লে জঙ্গি, এই যে একটা তকমা, এটা কিন্তু বড় আকারে স্লোগান উঠছে বাংলাদেশ। তো এই যে 24-এর জেনজি জেনারেশনের যে নেতৃত্বগুলো, এগুলো কিন্তু অনেক দিনের একটা ক্ষোভ, এই যে ক্ষোভ গুলো থেকে দেখে বিস্ফোরণ, গণবিস্ফোরণ হয়ে গিয়েছে একদম। এখানে কিন্তু আওয়ামী লীগের, ছাত্রলীগের, বাম ডান সবাই অংশগ্রহণ করেছে। সুতরাং আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, বাংলাদেশে কাউকে হাসিনার মতো ট্যাগ দেওয়া যাবে না যে ও জঙ্গি, তারপর ওর মৌলবাদী, এরকম কথাগুলো। বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এখানে কেউ জঙ্গি না।